ভার্সিটির মাঠে বসে গিটারের সুর তুলে গান গেয়ে যাচ্ছে সাগর। গালে হাত দিয়ে বসে সাগরের মিষ্টি মধুর কণ্ঠে গান শুনে নিজেকে হারিয়ে ফেলেছে শুভ্র। প্রকৃতি ও তাল মিলিয়ে যাচ্ছে সাগরের গিটারের সুরের সাথে। নিশ্চুপ হয়ে শুনে যাচ্ছে মিষ্টি মধুর সুরের গান। মাঠের এক কোণে বসে অহনা বই পড়ছে। বইয়ের মাঝে অহনার জীবন। বই ছাড়া কিছু বোঝে না মেয়েটা। সবাই যখন আড্ডায় মেতে ওঠে, অহনা তখন সবাইকে অবহেলা করে বইয়ের মাঝে মুখ লুকিয়ে রাখে। সাগরের গানের সুর অহনার কানে যেতেই চোখ তুলে তাকালো চারপাশে, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। এত মিষ্টি করে গান কে গাইছে? পাশে বসে থাকা শুভ্রতা কে জিজ্ঞেস করলো। এই শুভ্রতা, এত মিষ্টি কণ্ঠে গান কে গাইছে? শুভ্রতা অবাক দৃষ্টিতে অহনার দিকে তাকায়। অহনা ভ্রু কুঁচকে শুভ্রতার দিকে তাকিয়ে বলল, এত অবাক হওয়ার কি আছে বুঝলাম না। আজ প্রথম কোনো ছেলে সম্পর্কে জানতে চাইলি। তুই তো ছেলেদের সহ্য করতে পারিস না। কত ছেলে তোকে ভালোবাসে, কারো দিকে ফিরেও তাকাসনি, তাই একটু অবাক হলাম। অহনা বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, এত অবাক হওয়ার মতো কিছু হয়নি। ছেলেটা সত্যি অনেক সুন্দর গান করে, তাই জিজ্ঞেস করলাম চিনিস কিনা। ছেলেটা গ্রাম থেকে এসেছে, আমার আব্বু চেনে ভালো করে। আমি তেমন কিছু জানি না, কারণ সে তার পুরো পরিচয় দেও না কাউকে। অদ্ভুত, পরিচয় দিলে কি এমন হয়? তোর আব্বুকে জিজ্ঞেস কর, তাহলে জানতে পারবি। শুভ্রতা অহনার দিকে নিশ্চুপ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ছেলেটা একটু অন্যরকম। মাঝরাতে হুটহাট বাসা থেকে বেরিয়ে যায়, সবার সাথে মিশে কম। আব্বু যতটুকু বলল, ছেলেটার কেউ নেই। শুভ্রতার কথা শুনে অহনা নিশ্চুপ। কি বলিস? এইসব কেউ নাই মানে? মানে সাগরের বাবা মা মারা গেছে ছোটবেলাতেই। সাগর সাগর দেখ, আজকের খবরের কাগজের খবর। পুলিশ কতদিন ধরে খুঁজে চলেছে এই লোকটাকে, কিন্তু আজ পর্যন্ত পুলিশ তার দেখা পায়নি। দিনের পর দিন খুন করে চলেছে। শুভ্রের কথা শুনে সাগর থমকে যায়, গিটারে হাত থেকে নিচে রেখে খবরের কাগজে নজর দেয়। খবরের কাগজটা হাতে নিয়ে ঘাবড়ে যায় সাগর, আবার মুচকিও হাসছে। সাগর, জানিস এর সম্পর্কে? আমি জানবো কিভাবে? নাম কি ওনার? কনফিউশন। মানে কি শুভ্র? মানে পুলিশ জানে না খুনগুলো আসলে কে করে, আর তার পরিচয় কেউ জানে না। কেউ সামনে থেকে দেখেনি। পুলিশের ধারণা উনি মেয়ে, আবার বলে উনি ছেলে। নাম তো দূরের কথা দোস্ত, পুলিশ তো এখন বুঝতেই পারছে না লোকটা আসলে মেয়ে না ছেলে। শুভ্রের কথা শুনে হেসে দেয় সাগর। কী সব বলিস? পুলিশের চোখে কি টুপি পরানো থাকে? অহনা বই হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে শুভ্রতাকে বলল। ক্লাস করবি না শুভ্রতা? তাড়াতাড়ি আয়। শুভ্রতা অহনার দিকে তাকিয়ে বলল, আমি ক্লাস করব কেন? বই পাগলি, আপনি তো সারাদিন বইয়ে মুখ লুকিয়ে রাখেন। অহনা হাতের বইটা বুকে ঝাপটে ধরে শুভ্রতার দিকে তাকিয়ে বলল, বইয়ের নেশায় একবার পড়ে দেখ, সবচেয়ে সুখী মানুষ মনে হবে নিজেকে। আর ক্লাস করবি না কেন? এখানে বসে বসে গরুর মতো ঘাস খাবি মনে হচ্ছে। বই পাগলি, হাতটা বাড়িয়ে দাও, আমি তোমার হাতটা ছুতে চাই। এত প্রেম কই থাকে? অহনা হাতটা বাড়িয়ে দিতেই ঝাপটে ধরে উঠে দাঁড়িয়ে বলল, আমার মনে তো তোমার বসবাস বই পাগলি। থাক, আপনার এত প্রেম আমার দরকার নেই। ক্লাসে চলেন তাড়াতাড়ি। ক্লাসে ঢুকতেই অহনার নজর গেল সাগরের দিকে। অহনা থমকে দাঁড়াই, ভাবনার জগতে হারিয়ে যায়। চোখে মুখে চিন্তার ছাপ। এই শুভ্রতা, এই ছেলেটা কি গান গাইছিল? ক্লাসে তো এই ছেলেটাকে নতুন দেখছি। অহনা, তোকে কেমন জানি লাগছে। হ্যাঁ, এই ছেলেটাই সাগর। কেমন লাগছে মানে? অহনা, তুই এত ঘামছিস কেন? আরে গরম লাগছে। অহনা পানির বোতল নিয়ে পানি খেয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলল, শুভ্রতা, সাগরের বাসা কোথায়? অহনা, তুই এত ঘামছিস কেন? কি হয়েছে, ভয় পাচ্ছিস কেন? আমাকে বল, তুই সাগরকে দেখার পর থেকে কেমন জানি একটা হয়ে গেছিস। শুভ্রতা, তোর এসব চিন্তা মাথা থেকে কবে যাবে বলবি? সব সময় বেশি বেশি সব কিছুতে আমি কেন ভয় পেতে যাব? আমি তো সাগরকে চিনি না। অহনা মনে মনে ভাবতে লাগলো। সাগরকে দেখতে অভ্রের মতো লাগে। সাগরকে দেখতে অনেকটা অভ্রের মতো দেখাচ্ছে। জানতে হবে আমার, এই সাগর আসলে কে, আসল পরিচয় কি তার। অহনা টেবিলে বসেও বারবার ঘুরে তাকাচ্ছে সাগরের দিকে। কে এই সাগর? পরিচয় কি? অহনার ভাবনা জুড়ে শুধু এই চিন্তা। অহনা হিসেব মিলাতে পারছে না। তাহলে সেদিন কি মরেনি? বেঁচে যাওয়ার তো কথা ছিল না।
ভাবতে পারছি না, হিসাব সব গুলিয়ে যাচ্ছে। সুব্রতা অহনার কাঁধে হাত রেখে বলে ওঠে, তুই এত ভাবছিস কি বলবি? সে কখন থেকে চুপচাপ হয়ে সাগরের দিকে তাকিয়ে আছিস? অহনা নীরবতা ভেঙে বলে উঠল, আসলে সাগরকে আমার খুব চেনা চেনা লাগে, কেন জানি মনে হচ্ছে এর আগেও সাগরকে আমি দেখেছি। কোথায় দেখবি? হয়তো কখনো কোনো জায়গায় দেখেছিস। এটা নিয়ে এত ভাবনার কি আছে? মানুষ তো কত জায়গায় যায়। হতে পারে এজন্য। স্যার ক্লাসে আসতেই সবাই উঠে দাঁড়িয়ে সালাম দেয়। সবাই বসো। এই ছেলে, তুমি ক্লাসে নতুন? দাঁড়াও। স্যারের কথা শুনে সাগর উঠে দাঁড়ায়। তোমার নাম কি? সাগর। তোমার বাসা কোথায়? পরিবারে কে কে আছে? সাগর চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো বলো? সাগর খানিকটা চুপচাপ থেকে বলল, আমার কেউ নেই, আমি একা। তোমার বাবা মা কেউ নেই? ছোট থাকতে মারা গেছে। বাবা মায়ের কথা কেউ জানতে চাইলে রাগ উঠে যায়, তবুও নিজের ভেতরের রাগটা কারোর সামনে প্রকাশ করি না। নিজেকে সামলে নিতে হয়, নিজের পরিচয় আড়াল করে চলতে হয়। এই সমাজ বড় নিষ্ঠুর। তাকো কোথায়? পড়ালেখার খরচ চালাই কে? যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো। সাগর মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে। তোমার জন্য অনেক মায়া হচ্ছে। এত মিষ্টি একটা ছেলে পৃথিবীতে কেউ নেই? আমার একা থাকতে কষ্ট হয় অনেক। সাগর মুচকি হাসতে হাসতে ভাবছে, আমার আসল পরিচয় জানলে মায়া হবে না, ঘৃণা হবে। সাগরের মাথায় হাত রেখে বলল, জীবনে অনেক বড় হও, পাশে আসি সবসময় পাবে। বসো। সাগর কিছু না বলে চুপচাপ বসে যায়। অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে সামনে টেবিলে বসে থাকা মেয়েটা অদ্ভুতভাবে সাগরের দিকে তাকিয়ে আছে। এভাবে কোনো মেয়ে ছেলেদের দিকে তাকিয়ে থাকে জানা ছিল না। শুভ্র, এই শুভ্র। শুভ্র দেখতে দেখতে বলে উঠল, বল কি হয়েছে? শুভ্র, সামনের টেবিলে বসা মেয়েটা আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? ক্লাসে আসার পর থেকে লক্ষ্য করে যাচ্ছি। কি বলিস? অহনা তোর দিকে তাকাচ্ছে? সত্যি বলছিস? শুভ্র একটু অবাক হয়ে যায়। দেখ সাগর, তোর ভুল হচ্ছে। অহনা ছেলেদের সহ্য করতে পারে না, কোনো ছেলের দিকে তাকায়ও না। আমি ভুল দেখব কেন? তুই একটু তাকিয়ে দেখ, কিছুক্ষণ পর আবার তাকাবে। শুভ্র সাগরের কথা শুনে খানিকটা সময় অহনার দিকে তাকিয়ে থাকে। দূর দেখছিস? আমি বলছি তুই ভুল দেখেছিস। আমি জানি অহনা তাকাবে। শুভ্র দেখ দেখ, আবার তাকাচ্ছে। শুভ্র অহনার তাকানো দেখে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। অহনা ছেলেদের দিকে তাকাচ্ছে, ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আছে অহনা। পাশে থাকা শুভ্রতা বিরক্ত নিয়ে বলে উঠল, তোকে বইয়ের সাথে বিয়ে দেওয়া উচিত। আমাকে একটু সময় দিতে পারিস না? বই থেকে মুখ ফিরিয়ে অহনা বলল, বইয়ের সাথে বিয়ে হয় কিভাবে? তুই জানিস আমি বই পড়তে ভালোবাসি, তারপরও কেন এত রাগ করিস বুঝি না। আমি প্রেম করব? আর পারছি না। এভাবে আমাকে জ্বালিয়ে মারছিস তুই। এভাবে একা থাকা যায় না। অহনা হাত দিয়ে চশমা ঠিক করে নিয়ে শুভ্রতার দিকে তাকিয়ে বলে, হঠাৎ প্রেম করার ইচ্ছে জাগলো যে শুভ্রতার? কারো প্রেমে পড়লেন মনে হয়। তুই বল কি করব আমি? তুই ভার্সিটিতে আসলেই বই নিয়ে পড়ে থাকিস, আমাকে সময় দিস না। এভাবে জীবন চলে? ভাগ্য করে একটা বান্ধবী পেয়েছি, মরে গেলেও ফিরে তাকাবে না। তার মাথায় বই ছাড়া কিছুই নেই, তো পড়ে কি করবি? আমি এটাই বুঝতে পারি না। খুন করব? খুন করবি মানে? অহনার সামনের দিকে নজর দিতেই দেখলো সাগর অহনার দিকে তাকিয়ে আছে। অহনা একটু ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবতে লাগলো, আমাকে কি চিনে ফেলেছে? কি সব ভাবছি, আমাকে তো কখনো দেখেইনি, তাহলে চিনবে কিভাবে? যদি না চিনে তাহলে এইভাবে তাকিয়ে আছে কেন? সুব্রতা চল, বাসায় যাব, ভালো লাগছে না। অহনা ক্যান্টিন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাগর পথ আটকিয়ে দাঁড়ায়। অহনা থমকে দাঁড়িয়ে সাগরের দিকে তাকিয়ে বলল, সামনে থেকে সরেন, আমাকে যেতে দেন। যেতে দিব আপনাকে, আগে বলেন তো ক্লাসে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন কেন? আমাকে কি আপনার খুব চেনা চেনা লাগে? সাগরের কথাটা কানে যেতেই অহনা ভয়ে ঘামতে শুরু করে। সাগর বুঝলো কিভাবে। অহনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে চিনব কিভাবে? আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো মজা করে বলেছি, এত ভয় পাওয়ার তো কিছু হয়নি। অদ্ভুত মেয়ে তো আপনি, কখনো কোনো ছেলের সামনে দাঁড়াননি, সেই কখন থেকে থেমে যাচ্ছেন।
আপনি আমার পথ ছাড়েন, বাসায় যাব। আপনার নাম কি? আমার নাম আপনি এতক্ষণে ঠিক জেনে গেছেন, তাই নামটা আমার বলার দরকার মনে করছি না। আমরা বন্ধু হতে পারি যদি আপনার আপত্তি না থাকে। অহনা মনে মনে ভাবছে, সুযোগ কি নিজে নিজে ধরা দিচ্ছে আমার কাছে? আমি যদি সাগরের সাথে বন্ধুত্বের সম্পর্কে জড়াই তাহলে অনেক কিছু আমি জেনে যাব। সাগর আসলে কে? যে প্রশ্নগুলো মনের ভিতর ঘুরপাক খাচ্ছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। যদি এই সাগর অব্র হয়ে থাকে তাহলে তার মৃত্যু খুব শীঘ্রই ধরা দিবে। অব্রের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সাগর অহনার দিকে তাকিয়ে থেকে বলে, আপনি কোন জগতে হারিয়ে গেলেন? আমরা কি বন্ধু হতে পারি? ভাবছি ভাবতে ঠিক কতটা সময় লাগবে? বছর চলে যেতে পারে। এখন সামনে থেকে সরেন, আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমার অনেক কাজ বাকি আছে, অনেক হিসাব মিলাতে বসতে হবে। কিসের হিসেবে মিলাবেন? অঙ্কের। অহনা সাগরের পাশ কাটিয়ে চলে আসে বাসায় এসে পুরনো ধুলো জমে থাকা ডায়েরির হাতে নেয়। এক এক করে উল্টাতে থাকে ডায়েরির পাতা। এখনো ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে কিছু অমানুষ। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। ডায়েরির প্রতিটি পাতায় একটা একটা করে ছবি রাখা আছে। 7টা ছবি, তার মধ্যে একজনকে খুন করা হয়েছে, আর সেই হচ্ছে অব্র। সেদিন পারিনি নিজের বোনকে বাঁচাতে, পারিনি বাবা মাকে বাঁচিয়ে রাখতে, শুধু নিজে বেঁচে আছি প্রতিশোধের তীব্র আগুন চোখে নিয়ে। তোদের আমি এক এক করে খুঁজে বের করে মারবো, বেঁচে থাকতে দিব না। আমার পুরো পরিবার শেষ করে দিছিস। কি অপরাধ ছিল আমার আপুর? সুন্দরী হয়ে জন্ম নেওয়াটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। কি অপরাধ ছিল আমার বাবা মায়ের? সুন্দর একটা ফুটফুটে মেয়ে জন্ম দেওয়াই কি অন্যায়? সমাজ, এই সমাজকে ঘৃণা করি, প্রচণ্ডভাবে ঘৃণা করি। সমাজ বাঁচতে দেয়নি আমার পরিবারকে। কথাগুলো ভাবতে ভাবতে অহনার চোখ দিয়ে শুধু পানি ঝরে যাচ্ছে। যদি এই সাগর অব্র হয়ে থাকে তাহলে তার মৃত্যু নিশ্চিত। হঠাৎ অহনার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো একটা অচেনা নাম্বার থেকে কল আসছে। অহনা ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলে উঠল, আমি অর্ক বলছি। আমার পিছনে পুলিশ লেগে গেছে, যার কারণে নিজেকে কিছুদিন লুকিয়ে রাখছি। তবে একটা খবর আছে। কি খবর বলো? সাজিদের খবর পাইছি। কথাটা শুনেই অহনা নিজেকে সামলাতে পারছে না। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। কোথায় আছে? পৃথিবীর কোনো শক্তি পারবে না আজকে তাকে বাঁচিয়ে রাখতে। আজকে তার শেষ দিন। শান্ত হও, সুযোগ আমিও খুঁজছি কিন্তু পাচ্ছি না। তার আশেপাশে ঘিরে পুলিশ পাহারা দেওয়া। পুলিশ কি কিছু বুঝতে পারছে? তা আমি জানি না, তবে রাতে একটা সুযোগ পেতে পারি। ব্যবসার কাজে দেশের বাইরে যাবে। খোঁজ রাখো, আমিও নিজেকে প্রস্তুত করি। একটা কথা কোনোভাবে যেন পালাতে না পারে। আজই যেন তার শেষ দিন হয়। অওনা ম্যাডাম, আমার একটা কথা জানার খুব ইচ্ছে। কেন আপনি এভাবে নিজেকে আড়াল করে একটার পর একটা খুন করে যাচ্ছেন? সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, আর সাজিদের সব খোঁজ খবর আমাকে দিবে। অহনা ফোন কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। কি করে বোঝাবো আমার মনের ভেতর কতটা আগুন জ্বলে? কাউকে বোঝানোর ক্ষমতা আমার নেই। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আছে শুভ্রতা। হঠাৎ শুভ্রতার নজর রাস্তার দিকে যায়। ল্যাম্পপোস্টের আলোতে দেখা যাচ্ছে কালো একটা গাড়ি। শুভ্রতার বাসার সামনে দাঁড় করানো আছে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে একটা লোক। কালো পোশাক পরা, মাথায় কালো টুপি, ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু আমাদের বাসার সামনে থেকে কেন লোকটা গাড়িতে উঠে চলে যায়? আমাদের বাসায় তো কোনো ছেলে নেই। হঠাৎ সাগরের কথা মাথায় আসলো। তাহলে সাগর, ধর কী সব ভাবছি। সাগর এত দামি গাড়ি নিয়ে কই যাবে? একবার যাব সাগরের রুমে, গিয়ে দেখে আসি। শুভ্রতা সাগরের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজা ধাক্কা দিয়ে বুঝতে পারলো দরজাটা আসলে ভেতর থেকে বন্ধ করা। তাহলে সাগর ভিতরেই আছে। একটাবার ডাক দিব সাগরকে। ডাক দেওয়া কি উচিত হবে? সাগর তো এখনো আমার সাথে কথা বলেনি। শুভ্রতা সাগরকে ডাক দিবে ঠিকই। সেই মুহূর্তে শুভ্রতার আব্বু পেছন থেকে এসে ডাক দিল। সুব্রতা, আব্বুর ডাক শুনে চমকে উঠে শুভ্রতা। পেছন ঘুরে তাকিয়ে বলল, আপু কিছু বলবে আমাকে? তুমি সাগরের রুমের সামনে কি করো? শুভ্রতা চুপচাপ ভাবছে আব্বু কে, এখন কি বলবো। কিছুক্ষণ চুপচাপ থেকে শুভ্রতা আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু, সাগরের কাছ থেকে একটা নোট নেওয়ার ছিল। সাগর এখন ঘুমোচ্ছে, বিরক্ত করার দরকার মনে করছি না। সাগর ঘুম থেকে উঠলে আমি বলে দিব। এখন নিজের রুমে যাও। শুভ্রতা নিজের রুমে এসে চুপচাপ বসে থাকে। টেবিলের উপর থেকে ফোনটা হাতে নেয়।
অহনাকে একটা কল দিব। অহনাকে ফোন করে কি হবে? সে তো ব্যস্ত, সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ লুকিয়ে রাখে। আমাকে দেওয়ার মতো সময় যে নেই। শুভ্রতা অভিমানে গাল ফুলিয়ে বসে থাকে। অহনা হাতে সাজিদের ছবি নিয়ে ভাবছে। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার আপুর স্বপ্ন পূরণ হতে দিলি না, আব্বু আমার স্বপ্ন কিছুই পূরণ হতে দিলি না। তোদের মতো মানুষরূপী পশুদের মৃত্যু আনহার হাতে। অহনা বাম হাত দিয়ে চোখের পানি মুছে নেয়। অহনার ফোনটা বেজে ওঠে। অর্ক ফোন দিছে, তার মানে সাজিদের কোনো খবর নেই। এই ভেবে পাশে থাকা ফোনের স্ক্রিনে নজর দিয়ে দেখলো অবহেলিত ভালোবাসা। এই কাজটা শুভ্রতার। কখন আমার ফোন নিয়ে নিজের ফোন নাম্বার এই নাম দিয়ে সেভ করেছে। এই মেয়েটা আসলেই পাগলি। কল রিসিভ করতেই শুভ্রতা বলে উঠল, মিস ইউ বই পাগলি। আমি জানি এখনো তোর হাতে বই। আচ্ছা, তোর আমার কথা মনে পড়ে না? না। সত্যি? তুই এত পাগলি কেন? আমার তুই ছাড়া কে আছে? আব্বু আম্মু আপু সবাই নিষ্ঠুর, আমাকে একা রেখে চলে গেল। একবারও আমার কথা চিন্তা করেনি। এই নিষ্ঠুর সমাজ বাঁচতে দেয়নি। কথাগুলো ভাবলেই অহনার চোখের কোণে পানি জমে। আমি জানতাম। কি? তুই আমাকে একটুও ভালোবাসিস না? হুম। মাঝে মাঝে ইচ্ছে করে কি? তোর চোখের চশমাটা হাতে নিয়ে ভেঙে দেই, তারপর তুই চোখে কম দেখবি, পড়তে পারবি না। সারাক্ষণ আমাকে সময় দিবি, অনেক মজা হবে। তারপর? তারপর তোর হাত ধরে কিছুটা পথ হাঁটবো। এই শুভ্রতা, তুই এত রোমান্টিক কেন? একটা কাজ করতে পারিস, বিয়ে কর, আমাকে একটা দুলাভাই উপহার দে। লাগবে না তোর আমার সাথে থাকার, দরকার নেই। আমার অহনা হারিয়ে গেছে, আমি আগের অহনাকে খুঁজে বেড়াচ্ছি। আমার অহনা এত চুপচাপ, এত নিষ্ঠুর ছিল না। কথা বলবো না। শুভ্রতা, এই শুভ্রতা, এত অভিমান আমার সাথে করতে পারলি তুই? আচ্ছা যা, একদিনের জন্য আমি তোর আগে রহনা হয়ে যাব। সত্যি? হুম। রাতে খেয়ে ঘুমাবি, রাত জেগে পড়তে হবে না। হুম। অহনা ফোন কেটে দিয়ে বসে আছে অর্কের ফোনের আশায়। অর্ককে একটা ফোন দিব। অর্ককে কল দিতে যাবে, ফোনটা হাতে নিতেই অর্কের কল আসে। অহনা কল রিসিভ করে বলল, অর্ক, খবর কি সাজিদের? সাজিদ 2 ঘন্টা পর জঙ্গলের পথে ধরে যাবে। অহনা ম্যাডাম, আপনার বাসার সামনে একটা গাড়ি দাঁড় করানো আছে, তাড়াতাড়ি নিচে নেমে আসুন। অহনা কালো পোশাক পরে হাতের পিস্তল কোমরে গুজে নেয়। রাস্তার পাশে আসতেই দেখলো কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। অহনা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। অর্ক অহনা অভ্র মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে। সাজিদের গাড়ি এসে দাঁড়ায়। সাজিদ ড্রাইভারকে জিজ্ঞেস করলো, গাড়ি থামালি কেন? সাজিদ গাড়ি থেকে বাইরের দিকে নজর দিয়ে দেখলো কালো পোশাক পরা 3 জন দাঁড়িয়ে আছে। সাজিদ গাড়ি থেকে নেমে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। পথ আটকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কে আপনারা? সমস্যা কি? অর্ক শুভ্র সাজিদের হাতটা চেপে ধরল। কারা আপনারা? আমাকে এভাবে ধরছেন কেন? অহনা সাজিদের সামনে এসে দাঁড়ায়। আপাতত তোর জন্য জমদূত হয়ে এসেছি। মানে কি সব বলছেন? আপনারা কারা? আমাকে কেন মারতে চান? অহনা পকেট থেকে একটা ছবি বের করে সাজিদকে দেখায়। চিনিস সেই মেয়েটাকে? সাজিদ ছবিটা দেখে চমকে ওঠে। মনে পড়ে সেই দিনের কথা? মনে আছে সেই ধর্ষণের কথা? এই মেয়েটা কি হয় আমার জানিস? আমার বোন হয়, বোন। সেদিন তোদের পায়ে পড়েছিল, চিৎকার করেছে অনেক। সাজিদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। জীবনে কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। নরপশুর কোনো ক্ষমা হয় না। অহনা হাতে চুড়ি নিয়ে সাজিদের দিকে এগিয়ে আসে। সাজিদ বারবার ক্ষমা চেয়ে যাচ্ছে। অহনা হাসি দিয়ে বলল, একটা পরিবার শেষ করে দিয়ে ক্ষমা চাইতে তোর লজ্জা করে না? এই বলে হাতের চুড়ি দিয়ে সাজিদের বাম হাতে একটা টান দেয়। সাজিদ চিৎকার দিয়ে ওঠে, একটা মেয়ের জীবন শেষ করে দিলি? এই বলে ডান হাতে আরেকটা টান দেয়। সাজিদ চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে একটিবার ক্ষমা করে দেন। তোকে আমি তিল তিল করে কষ্ট দিয়ে মারবো। অহনার চুড়ি সাজিদের গালের কাছে নিতেই একটা গুলি এসে পড়ল সাজিদের মাথায়। অহনা চমকে উঠে গুলি করলো কে? আমি তো এখনো পিস্তল হাতে নেইনি। অহনা পেছনে ঘুরে তাকিয়ে দেখলো একটা লোক দৌড়ে পালাচ্ছে। অহনা লোকটার পিছু দৌড়াচ্ছে।
কিছু দূর যেতেই লোকটা কালো রঙের একটা গাড়িতে উঠে যায়। অহনার পেছনে পেছনে অর্ক। শুভ্র দৌড়ে আসে। অহনা ম্যাডাম, লোকটা কে ছিল? সাজিদকে মেরে দিল কেন? আমিও বুঝতে পারছি না, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। ম্যাডাম, গাড়ির নাম্বার দেখছেন? খেয়াল করে উঠতে পারিনি, কিন্তু লোকটাকে সাজিদকে কেন মেরে দিল? শুভ্র বলে ওঠে। সেটাই তো আমিও ভাবছি। অহনা বাসায় এসে চুপচাপ বসে ভাবছে। সাজিদকে মারলো কে? তাহলে কি আমার উপর নজর রাখছে কেউ? কিন্তু কে সেই ব্যক্তি? কিচ্ছু বুঝতে পারছি না। জানালার পর্দা বাতাসের সাথে দোল খাচ্ছে। কিছুক্ষণ পর পর সূর্যের মিষ্টি আলো এসে অহনার চোখে মুখে পড়ছে। অহনা আলসে মেয়ের মতো ঘুমিয়ে যাচ্ছে। মাথার নিচ থেকে বালিশটা হাতে নিয়ে চোখের মুখের উপর রাখে। কিছুক্ষণ পর বালিশ সরিয়ে দেয়ার ঘড়ির দিকে তাকায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়ির কাঁটা 10টার ঘরে। 10টা বেজে গেল। শুভ্রতা ও আজকের কল দিল না। বালিশের নিচ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো শুভ্রতা 10টা কল দিছে। এতগুলো কল দিছে। শুভ্রতা আজকে অভিমানে গাল ফুলিয়ে থাকবে। কল দিব একটানা থাক। ভার্সিটি গিয়ে একেবারে কথা বলবো। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে শুভ্রতা। অহনা রিক্সা থেকে নামতেই শুভ্রতা অহনার সামনে গিয়ে দাঁড়ায়। কোমরে হাত দিয়ে অহনার দিকে ব্রুকুচকে তাকিয়ে বলল, আমি এতগুলো কল দিলাম, ধরলি না কেন? অহনা শুভ্রতার চোখের দিকে তাকিয়ে বলল 10টা কল মাত্র, এতগুলো কই দিলি? 10টা কল তোর কাছে কিছুই না? হুম, আমার শুভ্রতা এর থেকে অনেক বেশি জ্বালাতো, তাই 10টা কল তেমন কিছু হতে পারে না। অহনার কথা শুনে শুভ্রতা অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে থাকে। অহনা হাঁটছে। হঠাৎ সামনে এসে দাঁড়ায় সাগর। অহনার চোখ তুলে সাগরের দিকে তাকায়। সাগর অহনার চোখ রেখে বলল, কাল রাতে ঘুমটা কেমন হলো আপনার? আপনি মনে হয় অনেক রাত করে ঘুমান। সাগরের কথায় অহনার একটু সন্দেহ লাগে। সাগর জানলো কিভাবে আমি রাত করে ঘুমাই? সাগর কি তাহলে আমার পিছু নিয়েছে? তাহলে কাল রাতে খুনটা কি সাগর করেছিল? সাজিদকে কি সাগর খুন করেছে? সাজিদকে কেন খুন করতে যাবে সাগর? সাগর যদি অভ্র হয় তাহলে তো খুন করার কথা না, কারণ সাজিদ তো অভ্রের লোক ছিল। এই যে ম্যাডাম, আপনি এত ভাবছেন কি? আপনি সারাদিন বই পড়েন আর ভাবতে থাকেন। এত নিরিবিলি চুপচাপ কেন আপনি? শুভ্রতা পাশ থেকে বলে উঠল, সাগর, তোমার সমস্যা কোথায়? কাল থেকে অহনার পিছু লেগে আছো। শুভ্রতা, আমি অহনার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু অহনা তো কিছুই বলছে না, চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। শোনেন সাগর সাহেব, আমি ছেলেদের বিশ্বাস করি না, ছেলেদের ঘৃণা করি। আর কোনো ছেলের সাথে বন্ধুত্ব আমি করব না। আপনি আমাকে বিরক্ত করবেন না। অহনা মনে মনে ভাবছে শুভ্রকে বলতে হবে সাগরের উপর নজর রাখতে। কেন, ছেলেরা আপনাকে কি করছে? অহনা কথা না বাড়িয়ে চুপচাপ শুভ্রতার হাতটা চেপে ধরে। সাগরের পাশ কাটিয়ে চলে যায়। অহনা, তোকে একটা কথা বলা হয়নি। কি কথা? অহনা, কাল রাতে শুভ্রতা পুরো কথা শেষ করার আগেই সাগরের ফোনে কল বেজে ওঠে। সাগরের কলের শব্দ শুনে অহনা দাঁড়িয়ে যায়। সাগর ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলে উঠল, কই আছেন? তাড়াতাড়ি দেখা করেন, অনেক দরকারি কথা আছে। আমি আসছি, দাঁড়া। এই বলে সাগর পেছন ঘুরে তাকিয়ে দেখলো অহনা দাঁড়িয়ে আছে। আপনি এখানে? এই তো কতগুলো কথা শুনিয়ে চলে গেলেন। তাহলে আমার সাথে মানে সত্যি আপনি রাজি? রাজি মানে কি? মানে আমরা বন্ধু? না। এই বলে সাগর তাড়াহুড়া করে বের হয়ে যায়। অহনা সাগরের পেছনে যাওয়ার জন্য পা বাড়াতেই শুভ্রতা হাতটা চেপে ধরে। যাচ্ছিস কোথায় তুই? শুভ্রতা, আমাকে যেতে দে, দরকারি কাজ আছে, আমার যেতে হবে। হাতটা ছেড়ে দে। ভুলে গেলি তুই? কালকে রাতে তো বলেছিলি আজকের দিনটা শুধু আমার জন্য। মিথ্যে বলেছিস তুই? তুই আমাকে মিথ্যা বলতে পারলি? শুভ্রতা বড্ড অভিমানী একটা মেয়ে, কিন্তু আমাকে যেতে হবে। এই সাগর আসলে কে? আমাকে জানতে হবে কার সাথে দেখা করতে যাচ্ছে। অহনা শুভ্রতার দু গালে আলতো করে হাতটা রেখে বলল, শুভ্রতা, আমার সত্যিই দরকারি কাজ আছে, প্রমিস। কালকের দিন শুধু তোর জন্য, কোনো কাজও থাকবে না। শুভ্রতা অভিমানে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়। অহনা, তুই কেন বদলে গেলি? আগে তো এমন ছিলি না। আমার সেই চেনা অহনা কোথায়? ফিরিয়ে দিতে পারবি? যে অহনা শুভ্রতাকে একটু অবহেলা করতো না। আজ একটা সত্যি কথা বলবি অহনা?
শুভ্রতার কথাগুলো শুনে অহনার বুকের ব্যথাটা দ্বিগুণ বেড়ে গেল। চোখের কোণে জমে থাকা পানি বারবার লুকিয়ে যাচ্ছে শুভ্রতার কাছ থেকে। বল কি জানতে চাস? কি হয়েছিল তোর পরিবারের সাথে? সেদিনের পর থেকে কেন তুই বদলে গেলি? অহনা শুভ্রতার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। সুব্রতা, আমি তো তোর কাছে ছিলাম যেদিন আমার পরিবারের সবার মৃত্যু হয়েছিল। তাহলে আমি জানবো কিভাবে? অহনা, তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুই মিথ্যা বলছিস। তুই আমার থেকে আড়াল করছিস। ক্ষমা করিস সুব্রতা, আমি পারবো না তোকে সব কিছু বলতে। আমি কাউকে বলতে চাই না, এখনো অনেক কাজ বাকি আছে। অহনা, তুই এত চুপ কেন? অহনা শুভ্রতার দিকে তাকিয়ে বলল। আমি আসছি। তাড়াহুড়া করে ভার্সিটি থেকে বের হয়ে যায় অহনা। এদিক সেদিক তাকিয়েই যাচ্ছে। সাগর এইটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেল? এই শুভ্রতার জন্য সব সময় শুধু পাগলামি। এইটুকু সময়ের মধ্যে হারিয়ে গেল, বিরক্তিকর লাগছে। রাস্তার ওপাশে তাকাতেই দেখলো সাগর হেঁটে যাচ্ছে। অহনা সাগরের পিছু নেয়। হাঁটতে হাঁটতে অহনা বিরক্তি নিয়ে বলে উঠল। পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু এই ছেলের হাঁটা বন্ধ হচ্ছে না। যাচ্ছে আসলে কোথায়, কার সাথে দেখা করবে জানতে হবে আমার। দূর, হাঁটতে পারছি না। সাগর হাঁটার শব্দ পেয়ে থমকে দাঁড়ায়। পেছনে ঘুরে তাকিয়ে দেখলো কেউ নেই। আচ্ছা, আমার পিছু নিয়েছে কেউ। আমার মনে হচ্ছে কেউ আমার উপর নজর রাখছে, কিন্তু কে রাখবে? হয়তো আমার মনের ভুল। সাগর কি সন্দেহ করছে? দাঁড়িয়ে পড়লো কেন? সাগর কিছুক্ষণ হেঁটে দাঁড়িয়ে আছে। পকেট থেকে সিগারেট বের করে সিগারেটে আগুন ধরায়। এই ছেলে সিগারেটও খায়? জঙ্গলের দিকে যাচ্ছে কেন? সিগারেটে টান দিয়ে দেয় হেঁটে যাচ্ছে সাগর। অহনা ক্লান্ত হয়ে বিরক্তি নিয়ে বলে উঠল। এই ছেলের পায়ে এত শক্তি আসলো কই থেকে? হেঁটেই যাচ্ছে, পায়ে ব্যথা করে না? সাগর রাস্তার পাশে দাঁড়িয়ে বলতে লাগলো। লোকালয় ছেড়ে একলা নিরিবিলি থাকতে কতটা ভালো লাগে। সাগর সিগারেটে একের পর এক টান দিয়ে বলে উঠল। অহনা কপালে হাত দিয়ে বলে উঠল। এই ছেলে আসলে করতে চায় কি? হঠাৎ পেছন থেকে অহনা বলে ডাক দেয়। ডাক শুনে অহনা চমকে যায়। অহনা পেছন ঘুরে তাকিয়ে দেখে সাগর। অহনা ভয়ে ঘামতে শুরু করে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাগরের দিকে। আপনি এখানে কি করছেন? অহনা আমতা আমতা করে বলে উঠল। আমি আসলে আপনি আসলে কি? আমি আসলে মানে। সাগর ধমক দিয়ে বলল। কি? আমি আসলে শুরু করছেন? সোজা কথা বলেন, আপনি এখানে কেন আসছেন? সাগরের ধমকে ভয় পেয়ে যায়। খানিকটা চুপ থেকে বলল। আমি এখানে ঘুরতে আসছি। অহনার উত্তর শুনে সাগর হেসে দেয়। জঙ্গলে ঘুরতে আসছেন? আপনি? আমি সিগারেট খাওয়ার জন্য আসছি। লোকালয়ে সিগারেট খাওয়া যায় না, নিরিবিলি জায়গায় সিগারেট খাওয়ার মাঝে একটা শান্তি পাওয়া যায়। সাগরের কথা শুনে অহনা অবাক হয়ে যায়। এই ছেলে বলে কি? সিগারেট খাওয়ার জন্য কেউ এত দূর হেঁটে আসে? অসম্ভব, এর মাঝে রহস্য আছে, কিছু লুকাচ্ছে মনে হয়। সাগরের তো কারোর সাথে দেখা করার কথা ছিল। আপনি কি পাগল? সিগারেট খাওয়ার জন্য এত দূর হাঁটতে হাঁটতে আসছেন? সাগর সিগারেটে একটা টান দিয়ে বলল। আপনি কি পাগলি? এত সুন্দর সুন্দর জায়গা রেখে এখানে আসছেন ঘুরতে, হেঁটে হেঁটে আপনার পায়ে ব্যথা করছে না? চলেন, যাবেন বাসায় নাকি এখনো ঘুরবেন? সাগরের চোখে মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে না। শান্ত দৃষ্টিতে গুছিয়ে কথা বলছে সাগর। দেখে মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক। তাহলে কি আমি সাগরকে ভুল সন্দেহ করেছি? তাহলে সাগর কি অভ্র না? গুলিয়ে যাচ্ছে সব। আমি কিভাবে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব? সাগর কিছু দূর হেঁটে এসে পেছনে তাকিয়ে দেখে অহনা দাঁড়িয়ে আছে এখনো। এই, আপনি দাঁড়িয়ে ভাবছেন কি? বাসায় যাবেন নাকি এই জঙ্গলে একা একা ঘুরে বেড়াবেন? আপনি মেয়ে, আসলে অদ্ভুত একটা মেয়ে হয়ে একা এই জঙ্গলের রাস্তায় কেন আসছেন? ভয় করে না? আপনার এত সাহস দেখাবেন না। এই চুপ করবেন আপনি? সেই কখন থেকে শুধু বকবক করে যাচ্ছে। সাগর অহনার দিকে তাকিয়ে ভাবছে। তাহলে অহনা আমার পিছু নিছে? আমার সন্দেহ ভুল ছিল না, কিন্তু অহনা আমার পিছু নিল কেন? একবার জিজ্ঞেস করব। আচ্ছা অহনা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। বলেন। আপনি আমার পিছু নিলেন কেন? কথাটা শুনে অহনা একটু ঘাবড়ে গিয়ে সাগরের দিকে তাকিয়ে থাকে। কি বলবো আমি সাগরকে? তার মানে মানে সত্যি? কি মানে সত্যি?
মানে আপনি আমাকে দূর লজ্জা করে। আপনি কি পাগল? বুঝলাম না। আমি আপনাকে আর লজ্জা করার কি আছে? মানে আপনি আমাকে ভালোবাসেন? অহনা ব্রুকুচকে তাকায় সাগরের দিকে। এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে। এসব উল্টোপাল্টা কথা কেন বলেন আপনি? আপনাকে আমি ভালোবাসতে যাব কেন? সাগর অহনার দিকে তাকিয়ে আছে। তাহলে আমার পিছু লাগছেন কেন তাহলে? আমি তো আপনার পিছু নেইনি, আমি ঘুরতে আসছি। দেখা হয়ে গেল আমাদের। সাগর হাঁটতে হাঁটতে অহনার দিকে তাকাচ্ছে। মেয়েটা দেখতে খারাপ না, মায়াবী চেহারা, কাজল কালো চোখ, যে কোনো ছেলে প্রেমে পড়তে বাধ্য। হঠাৎ সাগরের ফোনে কল বেজে ওঠে। সাগর কল রিসিভ করে বলে উঠল, কোথায় আছিস? ভাই আমি কি সামনে আসবো আপনার সাথে? কেউ সাগর অহনার সামনে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে বারবার অহনার দিকে তাকিয়ে বলল, না, তুই জানিস তো আমার এসব ভালো লাগে না, তাহলে কেন বারবার বলিস? ভাই বসছি, তাহলে সামনে আসবো না? তাহলে কি চলে যাব? এতক্ষণে মাথায় বুদ্ধি আসছে তোর? অহনা অবাক হয়ে তাকিয়ে আছে। তাহলে সত্যি কেউ আসছে সাগরের সাথে দেখা করতে? তাহলে তার সাথে দেখা আমারও হবে। অহনা কৌতূহল নিয়ে সাগরকে প্রশ্ন করলো, কে আসছে দেখা করতে? সাগর সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমার একটা ছোট ভাই, বড্ড পাগল টাইপের, ভালোবাসে অনেক। আমাকে হঠাৎ ফোন করে বলল, ভাই দেখা করব। আমি বলছি জঙ্গলের দিকে যাব, যদি পারিস তো আসিস, দেখা হবে। পাগলটাও ও রাজি হয়ে গেল। অহনা ভাবছে তাহলে আমার ধারণা ভুল। অহনা আবারও প্রশ্ন করলো, লোকালয় ছেড়ে এই জঙ্গলে কেন দেখা করতে আসছেন? সাগর অহনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার মাথায় কি আছে বলবেন? আমি কি বলছি আবার ভাবুন। আমি আপনাকে বলছি যে আমি জঙ্গলে আসছি, তাকে বললাম আমি জঙ্গলে যাব। আমি ভাবছি হয়তো সেখানে আসবে না, কিন্তু এখন তো দেখি ফোন দিয়ে বলছে সে আসবে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না, সব কেমন জানি ঘুলিয়ে যাচ্ছে। অহনা খানিকটা চুপচাপ থেকে আবারও প্রশ্ন করে বলে উঠল, আপনার বাসায় কে কে আছে? হঠাৎ দুজনের কথার মাঝে সাদা ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে চারদিকে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। এটা কোনো গ্যাস কিংবা আগুন থেকে সৃষ্টি কিনা তাও বোঝা যাচ্ছে না, তবে এর কারণ খুঁজে বের করা মুশকিল। অহনা পাশে তাকাতেই দেখলো সাগর নেই। সাগর কোথায় গেল? এদিকে ওদিকে তাকিয়ে দেখলো সাগর কোথাও নেই। সাগর কি তাহলে পালালো? অহনা দাঁড়িয়ে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখছে সাগরকে দেখা যাচ্ছে কিনা। আস্তে আস্তে ধোঁয়া কেটে যেতেই হঠাৎ একটা গাছের গোড়ায় নজর পেতেই দেখলো সাগর অচেতন অবস্থায় পড়ে আছে। অহনা সাগরের পাশে গিয়ে বসতেই কেউ চলে যাওয়ার শব্দ পায়। সাগরকে ছেড়ে উঠে দাঁড়িয়ে অহনা এদিক ওদিক তাকিয়ে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। অহনার মনে হাজারো প্রশ্নের আনাগোনা। অহনা সাগরের কাছে গিয়ে বসে ব্যাগ থেকে পানি নিয়ে সাগরের চোখে মুখে ছিটিয়ে দেয়। আমি এখন কি করব? অহনা সাগরকে টেনে রাস্তায় নিয়ে আসে। অহনা শুভ্রকে ফোন দেয়। শুভ্র কানে হেডফোন দিয়ে গান শুনছে। হঠাৎ ফোনটা বাজতেই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো অহনার ফোন। শুভ্র ফোনটা রিসিভ করে বলে উঠল, বলেন অহনা আপু। কোথায় আছো? গাড়ি নিয়ে জঙ্গলের দিকে আসো। শুভ্র অহনাকে কোনো প্রশ্ন না করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অহনা সাগরের পাশে বসে আছে শুভ্রের অপেক্ষায়। কিছুক্ষণ পর পর উঠে দাঁড়িয়ে তাকাচ্ছে অহনা। শুভ্র গাড়ি থেকে নেমে এসে বলল, আপু কি হয়েছে? সাগর অচেতন হয়ে আছে। শুভ্র সাগরের দিকে তাকিয়ে বলল, সাগরের কি হয়েছে, এভাবে পড়ে আছে কেন? পরে বলবো সব, এখন সাগরকে তোলো। অহনা আর শুভ্র মিলে সাগরকে গাড়িতে তুলে নেয়। সাগরকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে অহনা শুভ্রকে কল দেয়। শুভ্রতা অভিমান নিয়ে বসে আছে। অহনা একের পর এক কল দিয়ে যাচ্ছে। শুভ্রতা অভিমানে ফোনটা হাতেও নিচ্ছে না। অহনা ভাবছে, আজকে আমি সত্যিই সুব্রতাকে কষ্ট দিয়ে ফেলেছি। সুব্রতার সাথে বড্ড অন্যায় করে ফেলেছি। অহনা হাসপাতালের চেয়ারে বসে আছে। শুভ্রতা কলটা একটিবার ধর। শুভ্রতা ফোনটা রিসিভ করে বলে উঠল, ব্যস্ত মানুষ, বলেন কি বলার আছে? অহনা ধমক দিয়ে বলে উঠল, কই ছিলি এতক্ষণ? সে কখন থেকে কল করে যাচ্ছি। আপনি জেনে কি করবেন? থাপ্পড় চিনিস তুই?
আপনি কে? কই আছিস? তাড়াতাড়ি আয়, ঘুরতে যাব। আমি যাব না। সরি সুব্রতা, চল ঘুরতে যাই। আজকের পর আর কষ্ট দিব না, প্রমিস। শুভ্রতা চুপচাপ। আজকে মনে হচ্ছে বেশি অভিমান জমেছে আমার। সুব্রতা এত রাগ করতে জানি, আগে তো জানতাম না। আচ্ছা সুব্রতা, এই বানানের উচ্চারণ করে দিবি? কোন বানানের? ভালোবাসি। এই বানানের উচ্চারণ পারি না আমি। শুভ্রতা মুখ ভেঙে বলল, এত ঢং করে লাভ নেই। আমি ভালোবাসি বলবো না। এত চালাকি আমার সাথে? অহনা জোরে জোরে হেসে দিয়ে বলল, অবশেষে ভালোবাসে বললি? আমি বলিনি। এত ঢং না করে তাড়াতাড়ি বেরিয়ে আসেন। শুভ্রতা তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে রিক্সা নেয়। শুভ্রতা হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়। শুভ্রতা এসে নামতেই অহনার কাছে আসে। অহনা শুভ্রতার গুমড়ে মুখের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে হালকা কামড়ে দিয়ে বলল, সুব্রতা আর এখনো রাগ কমেনি, এতবার সরি বলার পরেও কমেনি। আচ্ছা আমাকে শাস্তি দে, তারপরও অভিমান করে থাকিস না। শুভ্রতা মুখ ভেঙে অহনাকে বলল, আমি অভিমান কেন করব? অভিমান করার অধিকার আমার নেই। অহনা মুচকি হাসতে হাসতে শুভ্রকে বলল, আমার দিকে তাকিয়ে বল, অভিমান করিসনি? অভিমান করার অধিকার তোর কই গেল? শুভ্রতা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এত ঢং দেখলে আমার গা জ্বালা করে। অহনা শুভ্রতাকে জড়িয়ে ধরে বলল, এবার ঠিক আছে, এত রাগ করতে নেই। বেশি রাগে কষ্ট বেশি, বুঝলি পাগলি? আপনি কে? চিনতে পারছি না। কেন কেন? একটু অচেনা অচেনা লাগছে, আবার চেনা চেনাও লাগছে। ব্রু কুচকে শুভ্রতাকে বলল, সুব্রতা কি বলিস? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। চেনা চেনা আবার অচেনা লাগছে মানে? শুভ্রতা অহনার কাঁধে হাত রেখে বলল, আমার সেই চেনা অহনাকে ফিরে পেয়েছি। অহনার মাঝে সেই চঞ্চলতা খুঁজে পাচ্ছি। চুপচাপ নীরবতাগুলো আজকে তার মাঝে খুঁজে পাচ্ছি না। একটু অবাক হচ্ছি, হঠাৎ এই পরিবর্তনের কারণ কি জানতে পারি? অহনা কপালে হাত রেখে বলল, পোড়া কপাল আমার, শুভ্রতার জন্য নিজেকে পরিবর্তন করছি। সে আগের মানুষটি হতে চাচ্ছি, কারণ শুভ্রতা আমার জীবনের সব। শুভ্রতাকে যে বড্ড ভালোবাসি। ভালোবাসির সন্দেহ আছে? কেন? শুভ্রতা হাঁটতে হাঁটতে অহনার হাতটা চেপে ধরে বলল, কাল সকাল হলেই তো আবার বদলে যাবি, কারণ একটা দিনের জন্য। পুরো কথা শেষ করার আগেই শুভ্রতা থমকে গিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। অহনা শুভ্রতার হাতটা আরও একটু শক্ত করে ধরে শুভ্রতার দিকে তাকায়। শুভ্রতার মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চোখে মুখে চাপা কষ্ট ফুটে উঠেছে। আজ থেকে শুভ্রতাকে কষ্ট দিব না, যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করব। সবার কপালে এমন বান্ধবী জুটে না, আমার কপালে জুটলেও অবহেলা করে যাচ্ছে। আমি দিচ্ছি না বন্ধুত্বের মূল্য। নিজেকে আবার বদলাতে হবে, অন্তত শুভ্রতার জীবনের আগের অহনার চরিত্র নিয়ে থাকতে হবে। নিজের ইচ্ছের বিরুদ্ধে হয়ে হলেও থাকতে হবে। সবাইকে কষ্ট দিতে নেই। যে মানুষ তোমাকে ভালোবাসে সে মানুষটিকে ভালোবাসতে শিখো, ভালোবাসার মূল্য দিতে শিখো। অহনা অহনা ভাবতে ভাবতে শুভ্রতাকে বলল, সুব্রতা হঠাৎ মুখটা এত ফ্যাকাশে হয়ে গেছে কেন? নিশ্চুপ শুভ্রতা আবারও জিজ্ঞেস করলো, সুব্রতা নিশ্চুপ কেন? সুব্রতাকে এত নিশ্চুপ থাকতে ভালো লাগে না। শুভ্রতা সামনে তাকাতে দেখলো সাগর। সাগর এখানে কি করছে? শুভ্রতার কথা শুনে অহনা হেসে দেয়। সাগর তো হসপিটালে, সাগর এখানে আসবে কি করে? সাগর হাসপাতালে মানে? কি হয়েছে সাগরের? আর তুই জানলি কিভাবে? সুব্রতাকে বলে তো মহাবিপদে পড়ে গেলাম। এখন হাজারো প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। অহনার সামনে তাকিয়ে দেখলো সত্যি সত্যি সাগর দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে। কিন্তু সাগর এখানে কিভাবে আসবে? সাগর তো অসুস্থ হাসপাতালে। অহনা সাগরকে দেখে এগিয়ে যেতেই শুভ্রতা বলে উঠল, আবার পালিয়ে যাচ্ছিস কোথায়? সুব্রতা তুই 2 মিনিট দাঁড়া। এই বলে অহনা সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বাইক এসে সাগরকে তুলে নিয়ে চলে যায়। হচ্ছে কি এসব? তাহলে তখন যে লোকটার সাথে দেখা করার কথা ছিল, সাগর সেই লোকটার সাথে দেখা করেছে। সাগরকে দেখে মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ। লোকটাই বা কে? মুখটাও দেখলাম না। পেছন থেকে শুভ্রতা এসে অহনার কাঁধে হাত রাখতেই অহনা চমকে ওঠে। এখানে দাঁড়িয়ে ভাবছিস কি? কই কিছু না তো। সুব্রতা আমাকে হাসপাতালে যেতে হবে, কালকে ভার্সিটিতে দেখা হবে। অহনা কয়েক পা এগিয়ে যেতেই পেছন শুভ্রতা বলে উঠল, কথা এমনটা ছিল না অহনা।
কথা ছিল আজকের সারাটা দিন শুধু আমার আর তোর। এত কিসের ব্যস্ততা তোর? যাচ্ছিস যা, আজকের পর থেকে আমিও তোকে। অহনা দাঁড়িয়ে কথাগুলো শুনে ভাবছে। আমি 8-10টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। আমি তোকেও সময় দিতে পারছি না। দিন শেষে আমার ঠিকানা হবে জেলখানা। সেদিন হয়তো আরও বেশি কষ্ট পেতে হবে। এখন যে ভালোবাসা আমার প্রতি আছে, সেই ভালোবাসাটা সেদিন থাকবে না সুব্রতা। ঘৃণা করবি হয়তো সেদিন। অহনা পেছন ঘুরে না তাকিয়ে সামনে হাঁটতে শুরু করে। একটা রিক্সা নিয়ে হাসপাতালে এসে হাজির হয়। ভালো করে নজর দিয়ে দেখলো চারপাশে। পুরানো একটা বাড়ি, লতা পাতা দিয়ে জড়িয়ে আছে চারপাশে। গাছের পাতা মাটিতে পড়ে জমে আছে। গাছ পুরো বাড়িটাকে ঘিরে আছে। এখানে পুরনো বাড়ি আসলো কিভাবে? এখানে তো একটা হাসপাতাল ছিল, যেখানে আমি নিজে এসে সাগরকে ভর্তি করিয়ে দিয়ে গেছি। আমি ভুল কোনো জায়গায় আসছি। মামা, এখানে তো একটা হসপিটাল ছিল। রিক্সার ড্রাইভার হেসে দিয়ে বলল। সামনে কারা যেন দাঁড়িয়ে আছে। এখানে হাসপাতাল কই থেকে আসবে? অনেক পুরনো একটা বাড়ি। আজকে কত মনে হয় 40-50 বছর হয়ে গেছে কেউ থাকে না। অনেকেই বলে এই বাড়িতে ভূত আছে। রাত হলে কান্নার শব্দ শোনা যায়। রাতে এই রাস্তায় কেউ হাঁটে না। অহনা কথাগুলো শুনে বোকার মতো তাকিয়ে থাকে। এখানে ভূত থাকে মানে? মামা, ভূত বলে কিছু হয় না। এসব আপনাদের ভুল ধারণা। এই বলে অহনা রিক্সা থেকে নেমে যায়। অহনা পুরো বাড়ির দিকে পা বাড়াতেই পেছন থেকে রিক্সার ড্রাইভার বলে ওঠে, ভেতরে যেও না, সত্যি তোমার ক্ষতি হয়ে যাবে। তুমি জানো না এই বাড়িতে সত্যিই ভূত থাকে। যে এই বাড়িতে যায় সে আর বেঁচে ফিরতে পারে না। অহনা থমকে দাঁড়ায়। লোকটার দিকে তাকিয়ে দেখলো লোকটা ভয় পেয়ে আছে। আচ্ছা মামা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমার কিচ্ছু হবে না। আপনি এখানে দাঁড়ান, আমি ভেতর থেকে ঘুরে আসি। ভেতরে যাওয়ার দরকার কি? আমি তো বলছি এখানে কোনো হাসপাতাল ছিল না। অহনা চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু আসছে না মাথায়। এসব কি ঘটে যাচ্ছে? অহনা ফোনটা হাতে নিতেই অর্কের কল আসে। কল রিসিভ করার সাথে সাথে অর্ক অহনাকে ধমক দিয়ে বলে ওঠে, আপনার মোবাইল থাকে কোথায়? এতবার কল করে যাচ্ছি, কল রিসিভ করে কথা বলেননি কেন? অহনা অবাক হয়ে যায় কথাটা শুনে। আমার ফোনে মাত্র তোমার কল আসছে, আমি তোমার কল রিসিভ করিনি এর আগে। অর্ক একটু বিরক্তি নিয়ে বলল, ম্যাডাম, আপনার কল তাহলে আমি রিসিভ করেছি। আপনি কল লিস্ট চেক করেন তাহলে হবে। দেখেন, আপনি বারবার কল রিসিভ করেছেন কিন্তু একটা বারও কথা বলেননি। অহনা কলটা কেটে দিয়ে কল লিস্ট চেক করলো। কল লিস্ট চেক করে দেখলো অর্কের কল সত্যি রিসিভ করা হয়েছে। কিছুক্ষণ পর অহনা অর্কের ফোনে কল করে। অর্ক কল রিসিভ করে বলল, ম্যাডাম, এবার বলেন সত্যি বলছি না মিথ্যা? কিন্তু অর্ক, আমি তো কল রিসিভ করিনি। তোমার কোনো কলের শব্দ আমার কানেও আসেনি। ম্যাডাম, আপনার মোবাইল কাউকে দিয়েছিলেন? মানে কারুর কাছে ছিল? না হলে মোবাইলটা কোথায় রাখছেন? আমি তো কাউকে দেইনি, ফোন তো আমার কাছেই ছিল সব সময়। ভালো করে ভেবে দেখেন, কখনো কোনো কারণে রাখছেন? আপনি পাশে ছিলেন না? অহনার হঠাৎ করে মনে আসলো। অর্ক, হ্যাঁ বলেন। সাগরকে যখন রাস্তায় তুলে আনছিলাম তখন আমার ব্যাগটা গাছের পাশে ছিল। তাহলে কি তখন কেউ? আপনি এটা কেন করলেন? আর সাগরকে রাস্তায় তুলে আনছেন মানে? আপনি কোথায় গিয়েছিলেন আজকে? আমাকে সাথে নিলেন না কেন? ম্যাডাম, আপনি জানেন না কত দরকারি কথা বলছি। আজকে রাহাত আর সালমান দুজনের খোঁজ পাইছি। এখন কোথায় আছে তাও জানি। এখন যে কলটা রিসিভ করেছেন। অহনা অর্ককে পুরো ঘটনা খুলে বলে। অর্ক অহনার কথা শুনে চিন্তায় পড়ে যায়। আচ্ছা ম্যাডাম, সাগর তো অচেতন ছিল, আপনার সাথে সাথে ছিল। তাহলে সেখানে তৃতীয় ব্যক্তিটা কে ছিল? কে সাগরের সাথে দেখা করতে আসছিল? আড়াল থেকে কে করছে এসব? অহনা ম্যাডাম, আপনি বিরাট বড় একটা ভুল করেছেন। জানি না লোকটা কে ছিল, কেন আপনার কলটা রিসিভ করেছে। আমাকে অন্তত সাথে নিতে পারতেন। একা একা কেন গেলেন? একটা কল দিয়ে জানাতে পারতেন। আপনি এখন কোথায় আছেন? অহনা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এমন ঘটনা আপনার সাথে আগে কখনো ঘটেনি। আড়ালে থেকে আমার শত্রুদের খুন করা, আমার উপর নজর রাখা কাজগুলো করেছে কে? অভ্র যদি বেঁচেও থাকে, অভ্র আমার শত্রুকে খুন করার কথা না, আমাকে খুন করার কথা। অহনা মাথায় হাত রেখে বলে উঠল, অর্ক, আমার কাছে সব ঘোলাটে লাগছে। সব কেমন যেন একটু রহস্য হয়ে যাচ্ছে। ম্যাডাম, চিন্তা করার দরকার নাই, আমি আছি, শুভ আছে, আমরা সব দেখে নিব। এত চাপ নেয়ার দরকার নাই, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেন।
এই বলে ফোনটা কেটে দেয় অর্ক। অহনা বাড়ির দিকে তাকিয়ে থাকে কিছুটা সময়। সত্যি কি এই বাড়িতে ভূত জানে? না, এর আড়ালে অন্য কিছু। রিকশায় উঠে বসে মামা চলেন। অহনা রিকশায় বসে। অহনা রিকশায় বসে থেকে শুভ্রতাকে কল করে। শুভ্রতা কানে হেডফোন দিয়ে গান শুনছিল। অহনার কল দেখে রিসিভ না করে অভিমান নিয়ে থাকে। অহনার দ্বিতীয়বার কল করতেই শুভ্রতা কল রিসিভ করে বলে উঠল, কি বলবি তাড়াতাড়ি বল। অহনা বুঝতে পারছে শুভ্রতা অভিমান করে আছে। অভিমানের রাগ এসব ভাঙানোর সময় এখন অহনার কাছে নেই। তাই শুভ্রতার অভিমান না ভাঙিয়ে সোজা বলে উঠল, সাগর কোথায় আছে শুভ্রতা? তুই সাগরের খোঁজ নেওয়ার জন্য আমাকে কল করেছিস? অহনা, আজকাল তোর কি হয়েছে? কোনো ছেলের প্রতি তোরা তো আকর্ষণ দেখিনি। কিছুদিন ধরেই লক্ষ্য করে যাচ্ছি সাগরের প্রতি আকর্ষণ একটু বেশি। শুভ্রতা ভুল না বুঝে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, সাগর কোথায় আছে? আচ্ছা তুই লাইনে থাক, আমি দেখছি। শুভ্রতা বিছানা থেকে উঠে সাগরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে থেকে উকি মেরে দেখল সাগর বিছানায় শুয়ে আছে। শুভ্রতা দরজা থেকে একটু দূরে গিয়ে অহনাকে বলল, অহনা, সাগর তো বাসায় বিছানায় শুয়ে আছে। শুভ্রতা সাগরকে জিজ্ঞেস কর কখন হাসপাতাল থেকে বাসায় গেছে। অহনা, তুই কী সব বলছিস? সাগর হাসপাতালে কেন যাবে? শুভ্রতা, তোকে যা বলছি তাই কর। শুভ্রতা সাগরের রুমে ঢুকতে যাবে ঠিক তখনই শুভ্রতার আব্বু সামনে এসে হাজির। শুভ্রতা আব্বুকে দেখে ফোনটা কান থেকে সরিয়ে নেয়। সুব্রতা, এখানে কি করো? নিজের রুমে যাও। আসলে আব্বু রুমেই যাচ্ছিলাম। এই বলে শুভ্রতা রুমে চলে আসে। অহনা সরি, আব্বু চলে আসছে। আব্বু আমাকে সাগরের রুমের সামনে যেতে বারণ করেছে। রুমে গেলে তো খুন করবে। আব্বু যে রাগী, সরি রে, পারলাম না খবর দিতে। আজব তো, সাগরের রুমে কি আছে যে সাগরের রুমে যাওয়া নিষেধ? আমি জানি না, আব্বু জানে সব। এমনকি আম্মুও সাগরের রুমে যেতে পারে না। অদ্ভুত বিষয়। আচ্ছা রাখছি, পরে কথা হবে। অহনা বাসায় এসে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে যায়। হঠাৎ আকাশ জুড়ে কালো মেঘের খেলা। জোরে জোরে বাতাস বইছে। গাছে ডালপাতা বাতাসে দমকা হাওয়ার দুলছে। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। শুভ্রতা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে এই বুঝি বৃষ্টি নামবে। চারদিকে অন্ধকার হয়ে আসছে। হঠাৎ মুষলধারায় বৃষ্টি নামে। চারপাশে ধোঁয়াশে হয়ে আসে। ব্যালকনি গ্রিল ধরে দাঁড়িয়ে বৃষ্টির অপূর্ব সৌন্দর্য উপভোগ করছে শুভ্রতা। কিছুক্ষণ পর পর বাতাসের সাথে বৃষ্টির পানি এসে পড়ে শুভ্রতার চোখে মুখে। শুভ্রতা গ্রিল ফাঁক দিয়ে বাইরে হাতটা বাড়িয়ে দিয়ে বৃষ্টির পানিতে হাতটা ভিজিয়ে নেয়। ল্যাম্পপোস্টের আলোতে দেখা যাচ্ছে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক জুটি। যদিও পরিষ্কার বোঝা যাচ্ছে না কিছু, সব ঝাপসা লাগছে। শুভ্রতা দেখলো একটা গাড়ি এসে থেমেছে। শুভ্রতা অবাক হয়ে তাকিয়ে, এই গাড়িটা তো কাল রাতেও এখানে থেমেছে, কিন্তু এখানে কেন থামে? শুভ্রতা রুম থেকে বেরিয়ে রাস্তায় আসতে আসতে গাড়িটা উধাও হয়ে যায়। শুভ্রতা রাস্তার পাশে এসে দাঁড়ায়। এখানে তো ছিল, নিমিষে উধাও হয়ে গেল। শুভ্রতা এদিকে ওদিকে তাকিয়ে দেখছে গাড়িটা দেখা যায় কিনা, কিন্তু কোথাও গাড়িটা দেখতে পেল না। আচ্ছা আব্বুকে বিষয়টা বলবো। সে আমাদের বাড়ির সামনে থেকে প্রতিদিন গাড়িতে উঠে চলে যায়। আমাদের বাড়িতে সাগর ছাড়া আর কেউ নেই। তাহলে সাগর হতে পারে। কিন্তু সাগর যদি হয় তাহলে এত দামি গাড়ি করে প্রতি রাতে কোথায় যায়? প্রশ্নটা থেকেই যাচ্ছে। আমি একবার সাগরের ঘরে গিয়ে দেখব। এই বলে শুভ্রতা বাসায় চলে আসে। সাগরের দরজা ভেতর থেকে বন্ধ। সাগর ঘুমাচ্ছে। তাহলে কে এই লোক? সাগরের দরজা ভেতর থেকে বন্ধ। সাগর ঘুমাচ্ছে। তাহলে কে এই লোক? শুভ্রতা সাগর রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে কিছুটা সময়। জানালা দিয়ে উকি দিব দেখব ভেতরে সাগর আছে কি না। এই বলে শুভ্রতা জানালা দিয়ে উকি দেয়, কিন্তু ভেতর থেকে পর্দা টানা জানালা বন্ধ করা। শুভ্রতা চোখে মুখে বিরক্ত ভাব নিয়ে বলে উঠল, এই সন্ধ্যায় কিসের ঘুম? দরজা জানালা সব বন্ধ করে ঘুমোতে হয়। ছেলে তো না, মনে হচ্ছে ডায়মন্ড। কেউ নিয়ে পালিয়ে যাবে। বিষয়টা আব্বুকে জানাতে হবে। এই বলে শুভ্রতা আম্মুর রুমের দিকে যায়। দরজার সামনে গিয়ে দাঁড়ায়। আব্বু, আসবো ভেতরে?
সুব্রতা কিছুটা সময় দাঁড়িয়ে থাকে, রুমের ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দেয়। ভেতরে ঢুকে দেখে রুম ফাঁকা, ভেতরে কেউ নেই। আব্বু আবার কোথায় গেল? ব্যালকনিতে গিয়ে দেখলো এখানে তো আব্বু নেই। তাহলে মনে হয় ছাদে। এই বৃষ্টি দিয়ে ছাদে কি করবে? তারপরে একটা বার দেখে আসি। সুব্রতা 1 পা 2 পা করে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। পুরো ছাদ ঘুরে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। আব্বু তো ছাদেও নেই। সুব্রতা ছাদ থেকে নেমে রান্নাঘরে চলে যায়। আম্মু, ও আম্মু। কি হয়েছে বলেন মহারানী? এই আম্মুর একটা স্বভাব। আম্মু, আব্বু কোথায় তুমি জানো? এ রুমেতে ছিল। আম্মু, আব্বু বাসায় নেই। পুরো বাড়ি খুঁজে দেখেছি। তাহলে হয়তো ছাদে আছে। আম্মু ছাদেও নেই। সুব্রতা মনে মনে ভাবছে, সাগর তো নিজের রুমে আছে, তাহলে আব্বু কোথায়? আম্মু বিরক্ত নিয়ে বলে উঠল, আছে হয়তো কোথাও। আমাকে এখন বিরক্ত করবি না, হাতে অনেক কাজ আছে, পড়তে বস গিয়ে। আম্মু শোনো, একটা কথা বলার ছিল। সুব্রতা, বারণ করছি আমাকে বিরক্ত না করার জন্য। সুব্রতা মুখটা কালো করে দাঁড়িয়ে থেকে বলল, তুমি আমার কথা শুনলে না আম্মু? সুব্রতা হাঁটতে হাঁটতে ভাবছে বিষয়টা অহনাকে জানাবো। অহনাকে বিষয়টা জানানো কি ঠিক হবে? অহনা জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। পাশের বাসার ছাদের কোণে বসে আছে কাক। এই বৃষ্টিতে কাক ভিজছে, এক পাতা বেয়ে অন্য পাতায় পড়ে যাচ্ছে। বৃষ্টির পানি টাপুর টুপুর শব্দে নৃত্য করে যাচ্ছে গাছের পাতাগুলো। মাঝে মাঝে দমকা বাতাস বয়ে যায়। প্রকৃতি কত সুন্দর, বৃষ্টির ছোঁয়ায় আরো সুন্দর হয়ে উঠেছে। নিশ্চুপ শহর, মেঘে ঢাকা আকাশটা আজকে বড্ড সুন্দর লাগছে। ইচ্ছে করছে কিছুটা সময় প্রকৃতির সাথে কাটাতে, কিন্তু আমার সময় নেই। আমাকে যে এখনো বের হতে হবে। অহনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে পাশ থেকে মোবাইল হাতে নেয়। শুভ্রকে একটা কল করব, কারণ এই বিষয়ে সুব্রত হাসপাতালে ছিল। দেখা তো হবে, সামনে জিজ্ঞেস করে নিব তখন। অহনা তৈরি হয়ে টেবিলের উপর থেকে পিস্তলটা নিয়ে নেয়। ফোনটা পকেটে নিয়ে বের হয়ে যায় অহনা। অহনা রাস্তার পাশে এসে দাঁড়াতেই সামনে এসে গাড়ি দাঁড়ায়। আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, রাতকে খুঁজে পেয়েছি। সাদমানের খোঁজ পেয়েছো? তখন বলেছিলে। তাহলে সাদমান কোথায় এখন? সাদ্দামকে খুঁজে পাচ্ছি না, তবে রাতকে ধরে নিয়ে আসছি। পালানোর অনেক চেষ্টা করছে, শুভকেও আঘাত করেছে, শুভর হাতে ব্যথা পেয়েছে। শুভ্র এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। অহনা জঙ্গলের রাস্তা ধরে আস্তানায় আসে। এসে দেখলো রাহাতকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রাহাতকে দেখে অহনার রাগটা বেড়ে যায়। রাহাতের সামনে একটা চেয়ার টেনে বসলো অহনা। এতদিন লুকিয়ে লুকিয়ে ছিলি, তোরা মারার আগে আমার কিছু কথা জানা দরকার। রাহাত ঘাবড়ে গিয়ে ঘামতে থাকে। অহনার দিকে বারবার তাকাচ্ছে আর কাঁদছে। অহনা ব্রু কুচকে রাহাতের দিকে তাকিয়ে আছে। কিরে, এখনো তো ভয় করে কেন? অপরাধ করার সময় ভয় করেনি তোর? তখন তো বেশ মজা নিলি, এখনো মজা নে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোকে এত সহজে মারবো না, তিল তিল করে মারবো। তুই তো ছিলি অব্রের ডান হাত, অব্র যা বলতো তাই করতি। রাহাত অহনার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমাকে এখানে বেঁধে রাখার কারণ কি? আমি আপনার কি ক্ষতি করেছি? শুভ্র পাশ থেকে বলে উঠল, আপু একটাবার অনুমতি দেন, স্যারে এখানেই শেষ করে দেই। এত কথা বলার কোনো মানে দেখছি না। অহনা শুভ্রকে ধমক দিয়ে বলল, এত কথা বলতে বলছি তোমাকে? চুপ করে দাঁড়িয়ে থাকো। হঠাৎ বাহিরে কারোর হাঁটার শব্দ শোনা গেছে। অর্ক বলে উঠল, বাইরে মনে হচ্ছে কেউ আছে, আমি একবার দেখে আসবো। বেরিয়ে যেতে হবে না, বাইরে কেউ নেই। রাহাতের দিকে তাকিয়ে বলল, তুই মনে হচ্ছে নিষ্পাপ একটা ছেলে, কখনো কোনো অপরাধ করিসনি। শুভ্র। শুভ্র রাহাতের চুলগুলো হাতের মুঠোয় ধরে নেয়। হঠাৎ দাঁড়িয়ে বসলো। মনে পড়ে ধর্ষণের কথা? তোরা তো ধর্ষণ এটা করিসনি। দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার করেই যাচ্ছিস। কত মেয়েকে ধর্ষণ করছিস, হিসাব আছে তোর? বল। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে রাহাতের দিকে। রাহাত হেসে দিয়ে বলল, তুই আমার কিছু করতে পারবি না। কথাটা শোনা মাত্রই অহনা রাহাতের গালে থাপ্পড় বসিয়ে দেয়। হাতে একটা লাঠি নিয়ে মারে ইচ্ছে মতো। তোর কিচ্ছু করতে পারবো না।
তুই বেঁচে ফিরবি না, তোকে আমি বেঁচে থাকার সুযোগ দিব না। রাহাত আবারও হেসে দিয়ে বলল। তুই আমার কিছু করতে পারবি না, কারণ তুই নিজেই বেঁচে থাকবি না। রাহাতের কথায় অর্ক শুভ্রের রাগ উঠে যায়। আমি বুঝতে পারছি না রাতকে কেন এখনো বাঁচিয়ে রাখছেন। আমার তো ইচ্ছে করেছে এখনই রাতকে শেষ করে দেই। শুভ্র লক্ষ্য করল দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আপু, কেউ একজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। অহনা দরজার দিকে তাকিয়ে দেখলো কাউকে দেখা যাচ্ছে না। তোমরা মনে হচ্ছে আজকে বেশি ভয় পাচ্ছ, তাই বারবার এমন মনে হচ্ছে। এই রাহাত, বল অব্র কোথায়? অব্র বেঁচে আছে কিনা? রাহাত অহনার দিকে ব্রুকুচকে তাকিয়ে বলল। শীঘ্রই তোর মৃত্যু আসছে, তৈরি হয়ে নে, আর তোর মৃত্যু অভ্রের হাতেই হবে। অহনার রাহাতের দু গাল চেপে ধরে বলল। তোকে এত কথা বলতে বলিনি। অব্র কোথায় সেটা বল। এই অব্রকে যতদিন শেষ করতে না পারছি আমার ঘুম হবে না শান্তিতে। তাড়াতাড়ি বল অব্র কোথায়? সেদিন মরেনি, বেঁচে গেছে, এখন আর বাঁচবে না। অভ্রের সাথে আমার যোগাযোগ নেই। অভ্র বেঁচে আসছে না মরে গেছে তা আমি জানি না, তবে অভ্র বেঁচে থাকলে তোর মৃত্যু নিশ্চিত। অহনা যখন রাহাতকে নিজের মনের রাগ প্রকাশে উদ্ধৃত হয়, তখনই অবাক করা বিষয় ঘটে। সাইলেন্সার লাগানো পিস্তল থেকে শার্ট করে একটি গুলির শব্দ শোনা যায়। অহনার সাথে সাথেই দরজার দিকে তাকায়, দেখে একটা ছায়ামূর্তি সেখান থেকে সরে যাচ্ছে। তারপর অর্ক তাড়াতাড়ি বাইরে আসে, সেখানে কাউকে দেখতে পায় না। অহনাও বের হয়। দরজার সামনে কারোর পায়ের ছাপ স্পষ্ট লেগে আছে ধুলোর উপর। অর্ক আগন্তুক ব্যক্তিটা এদিকে গিয়েছে, জঙ্গলের দিকে। ওর পায়ের ছাপ এটাই বলছে। এগুলো বেশি দূর যেতে পারেনি, চলো। অহনা কথা মতো অর্ক সেই দিকে দৌড় দেয়। কিছুক্ষণ যাওয়ার পর দেখে কালো পোশাক পরে কে যেন দৌড়ে চলে যাচ্ছে। তারপর জঙ্গলটা বেশ গভীর, এখানে রাহাতেরা হয়তো ধর্ষণের মতো কাজও করেছে। অহনার ইচ্ছে ছিল ওদের জায়গাতে ওদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মারার। বিশাল এই জঙ্গলে অহনা, অর্ক আর রাহাত ছাড়া যে অন্য কেউ থাকবে সেটা কখনো অহনা ভাবেনি। অহনা থেমে যায়। অর্ক দৌড়ে এগিয়ে যায় সামনের দিকে। অহনা থেমে যায় কারণ কেন জানে না, আগন্তুক তার অনেক চেনা মনে হচ্ছে। অর্ক অবাক হচ্ছে। আগন্তুক লোকটা ঘন জঙ্গলটাকে নিজের চেনা পথের মতো চিনে সামনে এগিয়ে যাচ্ছে। অর্ক কোনো রকমে এগিয়ে যায়, দেখে মেইন রাস্তায় কালো রঙের একটি গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। অর্ক কোমর থেকে পিস্তল বের করে, গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুক লোকটার দিকে তাক করে। গুলি ছুড়বে, তখনই আগন্তুক লোকটা অর্কের দিকে ফিরে তাকায়। অর্ক হাত নামিয়ে নেয়, মুখটা ভৌতিক মাস্কে ঢাকা। কোমর থেকে পিস্তল বের করে সে রাস্তার পাশে রেখে দেয়। অর্ক হাবার মতো তাকিয়ে থাকে। তারপর কিছু না করেই লোকটা গাড়ি চালিয়ে চলে যায়। অর্কের বোকার মতো তাকিয়ে থাকে। অহনা ওর সামনে এসে দাঁড়ায়। এভাবে তাকিয়ে আছো কেন? লোকটাকে আমি দেখেছি মানে চিনি না, মুখটা ঢাকা ছিল। আমি হয়তো চিনি, আচ্ছা বাদ দাও, চলো গাড়ির ওখানে। দুজন একসাথে আসে। অহনা হাতে গ্লাভস পরে সাইলেন্সার আটকানো পিস্তলটা হাতে নেয়। যখনই সে উঠতে যাবে দেখে একটা ছোট্ট চিরকুট। অহনা সেটা হাতে নেয়। একটা ভাঁজ খুলতেই সেখানে লেখা আছে, চলো মাইন্ড গেম খেলি। তুমি রেডি তো? থাক না, কিছু রহস্য হোক না কিছু বন্দি, তোমার সাথে বাঁধবো আমি রহস্যের সন্ধি। অহনা অবাক হয়, এমনটা লেখার মানে কি? তবে কি সব কিছু নতুন দিকে যাচ্ছে? আয়নার দিকে তাকাতেই দেখলো একটু দূরে কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। বিষয়টা গুরুত্ব না দিয়ে গাড়ি আবারও চালানো শুরু করে। অহনা আবারও লক্ষ্য করলো গাড়িটি অহনার উপর নজর রাখছে। অহনা গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায়, জঙ্গলের মাঝে ঢুকে যায়। কিছুটা দূর গিয়ে আড়ালে দাঁড়ায় অহনা। আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করে যাচ্ছে গাড়িটার উপর। গাড়িটা থামিয়ে একটা কালো পোশাক পরা লোক নামলো। কে এই মানুষ? আমার পিছনে কেন লাগছে? কে এই মানুষ আর আমার পেছনে কেন লাগছে? অর্ক ভালো করে নজর দিয়ে দেখলো সেই দিনের লোকটা। অর্ক ফিসফিস করে বলল, ম্যাডাম লোকটাকে চেনা চেনা লাগে, সেদিন তো এই লোকটা দৌড়িয়ে পালিয়েছে। অহনা অর্কের দিকে তাকিয়ে বলল, অর্ক, এটা অব্রের কাজ না তো? অব্র এই খুনগুলো করছে? অব্র নিজের লোকদের নিজে কেন খুন করবে? অব্র আপনার শত্রুদের কখনো মারতে আসবে না।
লোকটা দাঁড়িয়ে থেকে এদিক ওদিক তাকাচ্ছে, চেহারাটা বোঝা যাচ্ছে না, মাথায় কালো টুপি পরা। অহনা লুকোচুরি খেলা শেষ করার জন্য সামনে গিয়ে দাঁড়ায়। অর্ক অহনার পাশে দাঁড়িয়ে আছে। অভ্র অহনাকে দেখে চমকে যায়। অহনা অভ্রকে জিজ্ঞেস করলো, কে আপনি? কেন আমাদের পিছু নিয়েছেন? কেন এই খুনগুলো করে যাচ্ছেন? অভ্র চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাশ থেকে অর্ক বলে উঠল, কে আপনি? পরিচয় কি? আপনার চেহারা দেখান, দেখতে চাই আপনি কে। অর্ক মাথা নিচু করে রেখে বলে উঠল, না, আমি কেন আপনাদের আমার চেহারা দেখাতে যাব? অহনা রাগান্বিত হয়ে বলল, আপনি কে? পরিচয় দেন। অভ্র শান্ত কণ্ঠে বলল, দেখুন, আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? আমার পথ থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। কথাটা শুনে অহনা রাগে গুলি করে দেয়। অভ্রের দেহে গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়ে যায়। অর্ক হাঁটু গেড়ে বসে মুখ থেকে মাস্ক খুলে অর্ক। শুভ্র অনেকটা অবাক হয়ে যায়। অহনা দেখা মাত্রই বলে উঠল, সাগর। অহনা সাগরকে দেখা মাত্রই অজানা অনুভূতি হচ্ছে। সাগরের মাটিতে লুটিয়ে পড়া দেহটা দিকে নজর দিতেই মনে কোণে অজানা কষ্ট হচ্ছে। তাহলে সাগর আমাদের পিছু নিয়েছে? সুব্রতা কি জানে সাগরের বিষয়ে? যদি সুব্রতা জানতো তাহলে হয়তো আমাকে সবটা বলতো। যদি সাগর পিছু না নিয়ে থাকে তাহলে এখানে কি করছে? অর্ক অহনাকে বলল, চলেন এখান থেকে, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। অহনা এখনো সাগরের দিকে তাকিয়ে আছে। অর্কের কথাগুলো অহনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। অহনা বোকার মতো দাঁড়িয়ে আছে। অর্ক অহনার হাতটা চেপে ধরে টানতে শুরু করে। আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আমাদের এখান থেকে যেতে হবে। অহনা সাগরের দিকে তাকিয়ে ভাবছে, আমি কেন গুলি করতে গেলাম? কেন? রাগটা এত বেড়ে গেছে, সাগরকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। সাগরের দেহটার দিকে তাকালে মায়া কাজ করে। আমি কি অর্ককে কিছু বলবো? অর্ক গাড়ির সামনে এসে দাঁড়ায়। ওঠেন গাড়িতে তাড়াতাড়ি। অহনা গাড়ির দরজা খুলে অর্ককে কিছু বলতে গিয়েও থেমে যায়। অর্ক অহনার দিকে তাকিয়ে আছে। আপনার কি হয়েছে বলবেন? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি ওঠেন। অহনা গাড়িতে উঠে বসে। শুভ্র কোথায়? অর্ক এই তো এখানেই ছিল। শুভ্র আবার কোথায় চলে গেল? শুভ্র কিছুটা দূর থেকে বলে উঠল, একটু দাঁড়া অর্ক, আসছি আমি। তাড়াতাড়ি। শুভ্র দৌড়ে এসে গাড়িতে উঠে বসে। অর্ক শুভ্রের দিকে তাকিয়ে বলল, গিয়েছিলি কোথায় না বলে? শুভ্র বলে উঠল, ওইদিকে একটা শব্দ শুনতে পাই, সেদিকে যেতে একটা ছায়া দেখতে পাই। তারপর ফলো করে পেছনে পেছনে যাই। তারপর গিয়ে দেখলাম একটা কুকুর হাঁটছে। তারপর আবার ফিরে আসলাম। শুভ্রের ফোনটা বেজে শুভ্রের কথা শুনে অর্ক আর অহনা একটু স্বাভাবিক হলো। শুভ্র জানে না এখানে কি হয়েছে। অর্ক গাড়ি স্টার্ট করে গাড়ি চলতে থাকে। অর্ক ও অহনা দুজনে নিশ্চুপ। শুভ্র একটু অবাক হয়, কারণ এমন নিস্তব্ধতা আগে কখনো বিরাজ করেনি। শুভ্র কিছু বলতে যাবে তখনই একটা বাইক অনেক গতিতে সামনে থেকে ক্রস করে। রাত থাকার ফলে অর্ক কষে ব্রেক করে। গাড়ির পিছনে অহনার তাকাতে অস্পষ্ট একটা হাসির চেহারা লক্ষ্য করে, কিন্তু বুঝে ওঠার আগেই অন্ধকারে মিলিয়ে যায়। তারপর স্বাভাবিকভাবে আবার গাড়ি চলতে থাকে। বাড়ি পৌঁছে অহনা ভাবনায় বিভোর হয়ে যায়। সে কেন সাগরকে নিয়ে ভাবছে? সাগর কেনই বা এত কিছু করছে? কেনই বা সাগর কেমন সামনে আসলো না? সাগরকে মারা কি ঠিক হয়েছে? এরকম হাজারো প্রশ্ন ব্যালকনিতে দাঁড়িয়ে কফিতে চুমুক দিয়ে ভাবছে। ভোরে অহনার চোখ লেগে যায়। রাতে ঘুমাতে না পারলেও ভোরে ঘুমে পাড়ি দেয়। সুব্রতা অহনাকে অনেকগুলো ফোন দেয়, কিন্তু অহনা ফোন রিসিভ করে না। অহনার যখন চোখ খুলে তখন প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। ফোনের দিকে তাকিয়ে দেখে 29টা মিস কল সুব্রতার। রাতের সব কিছু ভুলে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটি প্রবেশ করে ক্যাম্পাসের এক কোণায় চোখ জেঁদে থমকে যায়। সাগর ছিল বন্ধুদের সাথে বসে। রাতে সবটা তার মনে পড়ে যায়, কিন্তু সাগর এখানে কেন? সে থমকে যায়। সাগরকে দেখে অহনা কিছু ভেবে পায় না। সরাসরি সবার সামনেই সাগরকে টেনে নিয়ে কিছু দূর নিয়ে আসে। অহনা সাগরে হাতটা ধরে জিজ্ঞেস করছে, আপনি কোথায় ছিলেন কাল রাতে? সাগর হেসে দিয়ে বলল, আমাকে মিস করছেন মনে হচ্ছে।
আমি তো রাতে বাসায় ছিলাম, নিজের রুমে ঠান্ডা পেয়ে শান্তিতে ঘুমিয়ে গেছি। সাগর ব্রুকুচকে বলল। এতটা মিস করেন কবে থেকে জানা ছিল না তো। অহনা বিরক্তি নিয়ে বলে উঠল। কাল রাতে কোথায় ছিলেন? আপনি তো কাল রাতে বাসায় ছিলেন না, আপনি তো জঙ্গলে ছিলেন। সাগর দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অহনার দিকে তাকিয়ে শুধু হেসেই যাচ্ছে। আপনি যে কী সব বলে যাচ্ছেন। আজকে সকালে নাস্তা করছেন? অহনা রাগান্বিত চোখ দিয়ে সাগরের দিকে তাকিয়ে আছে। আপনি আমার সাথে মজা করছেন মনে হচ্ছে। আস্তে আস্তে এত চেঁচিয়ে কথা বলতে নেই, সত্যি বলছি আমি বাসায় ছিলাম। আপনি যখন এত মিস করছেন একটা কল দিলেই তো পারতেন। এত রেগে যাচ্ছেন কেন? আসলে কি হয়েছে বলবেন? অহনা নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে এক পর্যায়ে অহনা সাগরকে যে গুলি করে তা চেক করার জন্য সাগরের টি শার্ট টান দিয়ে ছিঁড়ে ফেলে। অহনা অবাক হয়ে যায় বডি দেখে, কারণ মানুষ গুলি থেকে বেঁচে ফিরতে পারে কিন্তু গুলি লাগার দাগের এক নিমিষে কিভাবে লুকাতে পারে? এটা কিভাবে সম্ভব? তাহলে কাল রাতে কাকে গুলি করলাম আমি? সাগরের টি শার্ট ছেড়ায় সাগরের রাগ উঠে যায়। অহনাকে দুটো চড় মেরে সেখান থেকে চলে আসে। সাগর অহনাকে কিছু বলে না, দুটো চড় দিয়েই উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করে। অহনা গালে হাত দিয়ে সাগরে যাওয়ার দিকে চেয়ে থাকে। সাগর আমাকে থাপ্পড় মারলো। শুভ্রতা এসে অহনার কাঁধে হাত রাখে। অহনা ঘুরে তাকিয়ে দেখলো শুভ্রতা। শুভ্রতা, তুই কখন আসলি? অহনা, কি হয়েছে তোর? তোকে এত এলোমেলো কেন লাগছে? চোখ মুখগুলো কেমন শুকিয়ে আছে। নাস্তা করিসনি মনে হচ্ছে সকালে। দেরি হয়ে গেছে তাই নাস্তা করা হয়নি। শুভ্রতা অহনার হাত ধরে টানতে শুরু করে। এই শুভ্রতা, কোথায় নিয়ে যাচ্ছিস? সেভাবে টানাটানি শুরু করলি কেন? শুভ্রতা হাঁটতে হাঁটতে বলছে। তোর কি হয়েছে তুই ভালো জানিস, আমাকে তো কিছু বলবি না, তাই জানতেও চাই না। শুধু একটু ঠিকমতো খাবার খেয়ে নিবি। চোখ মুখ দেখে মনে হচ্ছে কাল রাতে ঘুম আসনি। ঠিকমতো খাবার খাস না, নিজের যত্ন নিস না। সুব্রতা, থাম থাম, এত শাসন করতে হবে না। আমি ঠিক আছি, খাবারও ঠিক মতো খাই, ঘুমও ঠিক মতোই যাই। তুই শুধুই চিল্লাচিল্লি করিস। শুভ্রতা অহনার দিকে তাকিয়ে বলল, কানের নিচে কয়টা দিব? অনেক হয়েছে, আর না। ক্যান্টিনে গিয়ে চেয়ার টেনে বসলো দুজনে। অহনা, কি খাবি? খেতে ইচ্ছে করছে না। শুভ্রতা রুটি ডিম আনতে বলে। খেতে ইচ্ছে করছে না বললেই কি হবে? চুপচাপ খেয়ে নিবি, কোনো কথা হবে না। সুব্রতা জ্বালিয়ে মারে, যা বলবে তাই করতে হবে। রাগ উঠে। পাশের টেবিলে সাগর বসে বন্ধুদের সাথে চা খাচ্ছে। অহনাকে দেখে সাগরের মনে মায়া কাজ করে। মেয়েটাকে থাপ্পড় দেওয়া ঠিক হয়েছে, কিন্তু অহনা এমন আচরণ কেন করলো? বারবার শুধু বলে আমি কাল রাতে জঙ্গলে গেছি। আমার থাপ্পড় দেওয়াটা ঠিক হয়নি, কারণ জানা দরকার ছিল আগে। শুভ্র, শর্ত। কেন, কই যাবি? আরে স্বর্ণা, বের হব। কই যাব আর, এখানেই আছি। অহনা, তোকে একটা কথা বলার ছিল। অহনা শুভ্রতার দিকে তাকায়। অহনা সেদিনও কি জানি বলতে চাইছিল, সেদিন ওনার সময় হয়নি আমার। সুব্রতা, তুই সেদিনও কিছু একটা বলতে চাইছিলে। অহনা, কাল রাতে কি আমাদের বাসার সামনে? পুরো কথা শেষ করার আগেই সাগর এসে যায়। সাগর অহনার পাশে চেয়ারটা টেনে বসে। অহনা সাগরকে দেখেও না দেখার ভান করে বসে আছে, নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। সাগর পানির গ্লাস পানি ঢেলে অহনার সামনে এগিয়ে দিয়ে বলে, বেশি বেশি করে খাও। রাত জেগে আর চিন্তা ভাবনা করে নিজের চেহারার অবস্থা করছো কি দেখছো? সাগরের কথা শুনে অহনা সাগরের দিকে তাকায়। সমস্যা কি? সাগর টেবিলের উপর হাত রেখে বলল, কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আসলে এখন আর আপনাকে সে একটা বই নিয়ে পড়ে থাকতে দেখি না। সব সময় চিন্তা ভাবনা করেন। কি নিয়ে তো চিন্তা করেন সেটা বুঝি না। অহনা রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সাগরের দিকে। আপনাকে আমার সহ্য হয় না, আমার সামনে থেকে সরে যান। রাগ হচ্ছে, আমার অনেক রাগ হচ্ছে। সাগর ঠোঁটে হালকা কামড়ে ধরে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই রাগটা ভালোবাসার রাগ, কিছুক্ষণ পরে ভুলে যাবেন। এখন পাশে আছি তাই রাগ দেখাচ্ছেন। আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? ভালোবাসতে কারণ লাগে না, তাই কারণটা আমারও জানা নেই। শুভ্রতা অবাক হয়, তাকিয়ে আছে। সাগর হঠাৎ করে অহনার কেয়ার করছে। সাগর কি সত্যি অহনাকে ভালোবাসে?
বিষয়টা দেখতে হচ্ছে। অহনাও আজকাল সাগরের খোঁজ খবর নাই। সুব্রতা হালকা একটা কাশি দিয়ে বলল, তাহলে আপনাদের মাঝে চলছে? অহনা, তুই আমাকে কিছুই বললি না। এই জন্যই তো বলি, অহনা তো সাগর ভাইয়ের খোঁজ নাই কেন? সুব্রতার কথা শুনে সাগর হাঁ করে তাকিয়ে আছে। শুভ্রতা কি বলো? সত্যি অহনা আমার খবর নেই, কাছ থেকে নেই? সাগর খুশি হয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। কেন নয়? কবে থেকে নেই আমি তো কিছু জানি না। অহনার কপালে হাত রেখে ভাবছে। সুব্রতা এটা কি করলো? সুব্রতা পাকনামি করে সব প্রকাশ করে দিল। অহনার ফোনে মেসেজের শব্দ আসে। অহনা ফোনটা হাতে নিয়ে দেখলো অর্কের মেসেজ। সাদ্দামের খোঁজ পেয়েছি, তুমি শুধু সন্ধ্যায় তৈরি থেকো। শুভ কোথায়? এত ফোন করেছি ধরে না। অহনা ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেয়। বাম পাশে লক্ষ্য করে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। এই ছেলে আবার কে? এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? সুব্রতা হাসছে কেন? এই ছেলেকে সুব্রতা চিনে মনে হচ্ছে। সুব্রতাকে উনি চিনিস? সাগর অবাক হয়ে তাকিয়ে আছে। উনি এখানে কি করছে? সুব্রতা উঠে দাঁড়িয়ে বলল, অহনা, ভেবে বল কি হতে পারে। অহনা পানির গ্লাস হাত থেকে রেখে বলল, আমি কিভাবে বুঝবো? তুই তো আমাকে কিছু বলিসনি। সাগর সুব্রতার দিকে তাকিয়ে খানিকটা চুপচাপ থেকে বলে উঠল, শুভ্রতা, তোমার সাথে আমার সম্পর্ক কি? অহনা সাগরের দিকে তাকিয়ে বলল, তুমি চিনো ওনাকে? সাজিদ চেয়ার টেনে বসে বলল, এত অস্থির হওয়ার কিছু নেই। আরে আমিও আপনাদের মতো সাধারণ মানুষ। কি বলেন অব্র সাহেব? নামটা শুনে সাগর ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে উঠল, আমি অভ্র না, আমার নাম সাগর। অহনা সাগরের চোখ মুখের দিকে তাকিয়ে দেখলো সাগরের চোখে মুখে একটা ভয়ের চাপ। উনি সাগরকে অব্র বলে কেন ডাক দিল? তাহলে আমার সন্দেহ কি ঠিক ছিল? সাজিদ টেবিলে থাপ্পড় দিয়ে বলল, এই যে অহনা ম্যাডাম, এত কি ভাবছেন সাগরের দিকে তাকিয়ে? সাগর কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়ায়। চলে যাবে এমন সময় সাজিদ সাগরের সামনে এসে দাঁড়ায়। পালিয়ে যাচ্ছে অব্র? আমি অভ্র না, আমি সাগর। আপনি বারবার আমাকে অভ্র নামে ডাকছেন কেন? আমি পালিয়ে যাব কেন? সাজিদ মুখে হাত দিয়ে হেসে হেসে বলল, সরি, বারবার আপনাকে অর্ব নামে ডেকে ফেলছি। আসলে অব্র দেখতে আপনার মতো, তাই গুলিয়ে ফেলছি। আর যাচ্ছেন কোথায়? চলেন কিছুটা সময় আড্ডা দিই। সাগর বিরক্ত নিয়ে বলল, আমাকে যেতে হবে, আমার কাজ আছে। কি কাজ আছে আপনার? কিছুটা সময় তো চাচ্ছি। অন্য একদিন আড্ডা হবে। এই বলে সাগর চলে যাচ্ছে। সাগরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে সাজিদ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাগর হারিয়ে যায়। সাগর সেখান থেকে বেরিয়ে সরাসরি চলে যায় তার পুরানো ঠিকানায়। সাগর তাড়াতাড়ি হেঁটে চলছে, বারবার পেছন ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। অহনা বারবার সাজিদকে জিজ্ঞেস করে, আপনার পরিচয় কি? এরই মাঝে সুব্রতা পিছু নেয় সাগরের। সুব্রতা দেখলো সাগর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সাগরের পিছু হাঁটতে থাকে সুব্রতা। কিছুক্ষণ পর পর সাগর ঘুরে তাকাতেই সুব্রতা লুকিয়ে পড়ে রাস্তার পাশে থাকা গাছের আড়ালে। অহনা বারবার চেষ্টা করতেছে সাজিদের থেকে ছাড়া পাওয়ার, কিন্তু সাজিদ যেন নিজের মধ্যে নেই। অহনা রেগে গিয়ে সাজিদের পেটের মাঝে আঘাত করে। তারপরেই সাজিদের হুঁশ ফিরে আর ছেড়ে দেয় অহনাকে। সাজিদ অহনার দিকে তাকিয়ে বলল, দুঃখিত, আমি আগে থেকে আপনাকে ভালোবাসি। হঠাৎ এত কাছে পাওয়ার কারণে নিজেকে আটকে রাখতে পারিনি। অহনা কিছু বলে না, রাগে গজগজ করতে করতে চলে যায়। সাজিদ শুধু মুচকি একটা হাসি দিয়ে তাকিয়ে থাকে। সুব্রত সাগরের পিছু নেয়। সাগর সেটা ঠিকই বুঝতে পারে অহনা কি আবার আমার পিছু নিয়েছে। সাগর থমকে দাঁড়ায়। কিছুটা সময় দাঁড়িয়ে থেকে পেছন ঘুরে তাকায়, কাউকে তো দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে যখন তারা একটি নির্জন জায়গা দিয়ে যাচ্ছিল, তখনই শুভ্রতার পেছনে একটা শব্দ হয়, আর শুভ্রতা পেছনে তাকিয়ে সাথে সাথেই সামনে তাকায়, কিন্তু সামনে কেউ ছিল না। মুহূর্তের মধ্যেই সাগর গায়েব হয়ে যায়। শুভ্রতা খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। ততক্ষণে সাগর আর তার জায়গায় পৌঁছে যায়, সেই পুরানো গোডাউন। অহনাকে কেউ ভিডিও ক্লিপ সহ গোডাউনের ঠিকানা দেয়। ভিডিওতে সাগরকে দেখা যাচ্ছিল। এটা তো সেই বাড়িটা, সেদিন যে মামাটা বলেছিল ভূতের বাড়ি। তাহলে এই বাড়ির রহস্য এটাই? তাহলে এটা সাগরের গোডাউন ছিল?
রাতের আধারে লোকদের ভয় দেখিয়ে নিজের কাজ করে নেয়। অহনা সে ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাদমান জানতো আজ অভ্র মানে সাগর আসবে। সাদমান অভ্রের অপেক্ষায় বসেছিল। অভ্র কতটা বিপজ্জনক তা সাদমান জানে। সাদমান চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে অভ্রকে দেখে, জোরে হাসি দিয়ে বলে, স্বাগতম অভ্র ভাই। অভ্র একটা মুচকি হাসি দেয়। সাদমান অভ্রের দিকে তাকিয়ে বলল, দেখ যা হয়েছে ভুলে যা, তোর এই লাইন ছাড়াটাই ভুল ছিল। তোর সবচেয়ে বড় অপরাধ ছিল এইটা। কার জন্য ছাড়লি? সেই মেয়ে তো তোকে ছেড়ে চলে গেছে। কথাটা শুনেই অভ্র সাদমানের গলাটা চেপে ধরে। অভ্র কিছু বলে না, চুপচাপ সাদমানের দিকে তাকিয়ে আছে। সাদমান চোখগুলো বড় বড় করে অভ্রের দিকে তাকিয়ে থাকে। ভাই কি করছিস? ছাড়, লাগছে তো। অভ্র নিজের রাগ নিয়ন্ত্রণে এনে সাদমানের গলা থেকে হাতটা সরিয়ে নেয়। তোদেরকে একদিন বারণ করেছি, আমার ভালোবাসাকে নিয়ে বাজে কথা বলবি না। সাদমান অভ্রকে নতুন করে একটা প্রস্তাব দিতে চায়। দেখ ভাই হই, আবার আমার সাথে কাজ কর, না হয় মোর। এই কথা বলতে দেরি হয়, কিন্তু অভ্রের মুচকি হাসতে দেরি হয় না। সাদমান বুঝে যায় আজ ওর খেলা শেষ। তাই যখনই ওর লোকদের অর্ডার করতে যাবে ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কারণ অভ্রের লোকেরা স্নাইপিং করে অলরেডি সবাইকে মেরে ফেলেছে। সাদমান অভ্রের পায়ে পড়ে যায় আর বারবার ক্ষমা চেতে থাকে। কিন্তু অভ্র আজ নিশ্চুপ। বারবার তার প্রিয় মানুষটার সেই ক্ষতবিক্ষত দেহটা সামনে ভেসে আসছে। অভ্র জোরে জোরে হাসতে হাসতে সাদমানের গলায় ড্রাগস ইনজেক্ট করে আর সাদমান নেশার জগতে পাড়ি দেয়। সাদমানকে চেয়ারে বেঁধে রাখে অভ্র। একের পর এক সিগারেট টানছে। অভ্র লাস্ট সিগারেটটা টেনে ফেলে দিয়ে সাদমানের শরীরের সব কাপড় খুলে ফেলল। তারপর ব্লেড দিয়ে সাদমানের শরীরে দাগ কাটতে লাগলো। ইচ্ছে মতো দাগ কাটতে লাগলো। সাদমান কিছুটা ব্যথায় কুকড়াতেছিল। যখন কাটা জায়গায় মরিচের গুঁড়ো দিল, সাদমানের নেশা কেটে গেল আর ব্যথায় চিৎকার করতে লাগলো। সাদমানে চিৎকার যেন অভ্রকে আনন্দিত করছে। সাদমান চিৎকার দিয়ে বলে উঠল, ভাই আমাকে মেরে ফেল, তাই তো কষ্ট দিস না, আমাকে তুই গুলি করে মেরে ফেল। করে বলতেছিল, কিন্তু অভ্রতা আজ আর সেই অভ্র নেই, তো পশুতে পরিণত হয়েছে। এত অত্যাচার সহ্য করতে না পেরে সাদমান জ্ঞান হারায়। অভ্র আবারও সাদমানকে হোশে আনে। তারপর আবারও নানাভাবে অত্যাচার শুরু করে। শেষে সাদমানের চিৎকার অসহ্য হয়ে যায় অভ্রের জন্য। তাই সাদমানের জিহ্বা কেটে ফেলে। সাদমান জ্ঞান হারানোর আগেই সাথে সাথে একটা গুলি করে আর সাদমান মারা যায়। অহনা যখন পৌঁছেছিল তখন সাদমানকে চেয়ারে বাঁধা রেখে অভ্র সিগারেট টানছিল। কিন্তু এর মাঝে এসব অত্যাচার দেখে অনেক আগেই সেন্সলেস হয়ে পড়ে। অভ্র তার লোকগুলো বলে যেখানে ওরা পাপ কাজটি করেছিল সেখানেই যাতে ওকে ঝুলিয়ে রাখা হয়। তারপর অভ্র চলে যায়। অহনার যখন চোখ খুলে তখন নিজেকে তার রুমে আবিষ্কার করে। কিন্তু পরক্ষণেই তার রাতের ঘটনা মনে পড়ে যায়। একটু হক চকিয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভার্সিটিতে যাওয়ার সময় হতে বেশি দেরি নাই। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নেয় অহনা। অহনা বাসা থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য, কিন্তু পুরো রাস্তা ফাঁকা। আজকে হরতাল মনে হচ্ছে। রাস্তায় একটা গাড়িও নেই। ব্যাপার কি, সকালে রাস্তায় ভরপুর গাড়ি থাকে। কিছুটা দূর হেঁটে যেতেই দেখলো ভিড় জমে আছে। কৌতূহল নিয়ে অহনা এগিয়ে যায়। এখানে এত ভিড় কিসের? হঠাৎ কল বেজে উঠে অহনার। ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে নেয় অহনা। অহনা কলটা রিসিভ না করে এগিয়ে যাচ্ছে ভিড়ের দিকে। সুব্রতা বারবার কল দিয়ে যাচ্ছে। অহনা কলটা রিসিভ করে বলল, সমস্যা কি তোর? এত কল করে যাচ্ছিস? সুব্রতা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোর বাসার সামনে রিক্সা নিয়ে বসে আছি, তাড়াতাড়ি নেমে আয়। এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? অহনা, জানিস কাল রাতে একটা খুন হয়েছে? একটা মানুষ আরেকটা মানুষকে এতটা কষ্ট দিয়ে মারতে পারে? জানিস কতটা কষ্ট দিয়ে মেরেছে? অহনা চুপচাপ থেকে ভাবছে, অভ্র নিজের লোককে নিজে কেন এতটা যন্ত্রণা দিয়ে মারলো? আমার মাথায় এই বিষয়টা এখনো ঢুকছে না। এই অহনা, বোবা হয়ে গেলি মনে হচ্ছে। কথা বলছিস না কেন? তাড়াতাড়ি নেমে আয়, আজকে ঘুরতে যাব। সুব্রত, আমি বাসায় নেই। বাসায় নেই মানে? তাহলে তুই কোথায়? ভার্সিটিতে চলে গেলি? তোর ভাবছিলাম অনেকদিন পর দুজনে একসাথে রিক্সায় করে ভার্সিটিতে যাব।
আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, তুই আর একটু এগিয়ে আয়, তারপর আমাকে পাবি। সুব্রতা একটু এগিয়ে আসতেই অহনাকে পেয়ে যায়। অহনাকে দেখে সুব্রতা মুচকি হাসি দিয়ে বলল, অবশেষে তোমায় পেলাম। অহনা কপাল কুঁচকে সুব্রতার দিকে তাকিয়ে বলল, আজ সুব্রতাকে রোমান্টিক রোমান্টিক মনে হচ্ছে, ব্যাপারটা কি সুব্রতা? ভার্সিটির মাঠের একা বসে আছে সাগর। হঠাৎ সাজিদের আগমন। সাগর চোখ তুলে সাজিদের দিকে তাকায়। সাজিদ সাগরের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার খেলা শেষ অব্র। সাগর উঠে দাঁড়িয়ে হেসে দিয়ে বলল, আমি অভ্র না সাগর, বোকার মতো বারবার একটা ভুল কেন করে যাচ্ছেন? কে অনেক খুঁজেছি, অবশেষে তোর খোঁজ পেয়ে গেলাম। অনেক তো খেললি, এবার চল তোকে আমরা একটু খেলি। অব্র চুপচাপ থাকে। সাজিদ অব্রকে বলল, কিরে কিছু বলছিস না কেন? সাজিদ হাসতে থাকে অব্রের নিস্তব্ধতা দেখে। যাক বাবা, তাহলে মাস্টার মাইন্ডের খেলা শেষ হলো। সাজিদ বলেই হাসতে থাকে। অপরদিকে মাথা নিচু করে হাসতে থাকা অব্র এইবার পৈশাচিক হাসি দেয়। হঠাৎ করে অব্রের এমন উচ্চস্বরে হাসি দেখে ভয় পেয়ে যায় সাজিদ। কারণ সে জানে যেই অব্রকে আজ অবধি কেউ ধরতে পারেনি, সে তার সামনে এত কিছুর পরেও সে হাসবে, এটা স্বাভাবিক নয় মোটেও। শুনেছিলাম অব্র ঠান্ডা থাকে সব সময়, কখনো উত্তেজিত হয় না, তা আজকে কি হলো অব্রের? সাজিদ মনে মনে ভাবতে থাকে। অহনা দূর থেকে সবটাই দেখছিল, সবটা যেন তার কাছে ঘোলাটে হয়ে গেছে। তখনই সাজিদের পেছন থেকে বলে উঠল, আমি অব্র, ও নকল। সাজিদ পেছনে তাকিয়ে হাবা হয়ে যায়। ক্যাম্পাসে থাকা সবাই অবাক, অহনাও অবাক হয়। তাহলে কি সাগরের মতো অব্র দেখতে? তাহলে ওই দিন যে আমি অব্রকে মেরে দিলাম, তাহলে ভাবতে থাকে। সাজিদ আর ঠান্ডা থাকতে পারে না, উত্তেজিত হয়ে যায়। সাগর মুচকি হেসে বলল, আরে স্যার, উত্তেজিত হলে হবে? আমি তো অভ্র, চলেন আমাকে নিয়ে। সাজিদ সাগরের দিকে বন্দুক তাক করে আবার অব্রের দিকে। যখন সাগরকে গুলি করতে যাবে তখন পুলিশের আরও কিছু গাড়ি ঢুকে ক্যাম্পাসে। গাড়ি থেকে কমিশনার নামে আর সাজিদকে উদ্দেশ্য করে বলে, একজন অপরাধী সারাবাক, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যাতে কখনই শাস্তি না পায়। এদেরকে নিয়ে চলো। আসল অব্রকে খুঁজে বের করতে হবে, না হলে ওদেরকে ছেড়ে দিতে হবে। সাজিদ কিছু বলে না। অব্র সাগর দুজনকেই গাড়িতে নিয়ে বসায়। তারপর ক্যাম্পাস ত্যাগ করে পুলিশের গাড়িতে বসানোর সময় সাজিদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় সাগর। সাজিদ ভালোই বুঝতে পারছে হাসির মানে। গাড়িগুলো চলে যায়। অহনা ঠায় দাঁড়িয়ে থাকে, ভাবতে থাকে হচ্ছেটা কি। গল্পটা এখানেই শেষ না, এর দ্বিতীয় সিজন খুব শীঘ্রই আসতে চলেছে এবং আমার লেখা এবং আবির হাসান নিলয়ের লেখা এই মাসে 7টা নতুন গল্প ধামাকাভাবে আসতে চলেছে। শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, কারণ আশিক ভাই এবং প্রিয়াঙ্কা আপু রেগুলার ভয়েস দিতে শুরু করে নাই। তারা রেগুলার ভয়েস দিতে শুরু করলে ইনশাল্লাহ আমরা নতুন নতুন গল্প আপনাদেরকে উপহার দিব। আগের মতো আমাদের সাপোর্ট দিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।